এসএসসি, এইচএসসি, আলিম, দাখিল শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সেন্টেন্স কমপ্লিটিং এর একটি ধারাবাহিক ক্লাস আমরা শুরু করেছিলাম। আজকে সেই ক্লাসটির ২য় পর্ব নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছি। আজকে আমরা সেন্টেন্স কমপ্লিটিং এর একেবারেই যেগুলো পরীক্ষায় আসে আমরা সেখান থেকে শুরু করব। তবে অবশ্যই আগের ক্লাসটি দেখে আসতে হবে। তার কারণ হলো আগের ক্লাসটি ছিল সম্পূর্ণরূপেই বেসিক এবং সেই বেসিক গুলো কিন্তু আজকে আমরা যখন সেন্টেন্স কমপ্লিটিং এর প্রকৃত রুলগুলো শিখব, যেগুলো আমরা পরীক্ষায় ব্যবহার করব, সেখানে ওই বেসিক গুলো কিন্তু আমাদেরকে ব্যাপক পরিমাণ সাহায্য করবে। সুতরাং যারা এখনো প্রথম ক্লাসটি দেখি নাই, অবশ্যই কষ্ট করে দেখে আসতে হবে। আমাদের আজকের ক্লাসের একেবারে প্রথমেই আমরা যে কাজটি করব সেটা হচ্ছে সেন্টেন্স কমপ্লিট করার জন্য আমাদের মৌলিক যে কাজগুলি করতে হয় আমরা সেই কাজগুলো প্রথমে আলোচনা করে নেব। যদিও এটা প্রথম পর্বে আমরা অলরেডি আলোচনা করেছি, এরপরেও আজকে আমাদের আলোচনা করে নিতে হবে। তার কারণ আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় সেন্টেন্স কমপ্লিটিং এর যে নিয়ম শেখানো দেখে থাকি, বেশিরভাগ ক্ষেত্রেই আমি যেভাবে শেখাই তার মূল বিষয়টাই সেখানে অনুপস্থিত থাকে। অর্থাৎ সেন্টেন্স কমপ্লিটিং এর মূল টার্গেট হলো মনের ভাবটা প্রকাশ করা। আমরা সেই মনের ভাবটা প্রকাশ করব বাংলা দিয়ে, দেন লিখব ইংরেজি দিয়ে। আমাদের যেন এই কথাগুলো সবসময় মনে থাকে। ফলে সেন্টেন্স কমপ্লিটিং এর বেসিক যে বিষয়টা গত ক্লাসে আমরা শিখেছিলাম তার কিছু অংশ আমরা এখন রিভিউ করব, যাতে আজকের ক্লাসটি বুঝতে আমাদের অনেক বেশি সাহায্য করে। প্রথমেই আমাদের মনে রাখতে হবে সেন্টেন্স কমপ্লিটিং এর মূল টার্গেট যেহেতু মনের ভাব প্রকাশ করা, সো আমরা কিন্তু বাংলায় সম্পূর্ণ মনের ভাবটা আগে প্রকাশ করতে চাই। সো কিভাবে বাংলায় মনের ভাব প্রকাশ করা যায় আমরা সেটা প্রতিটা অংশে দেখাবো, প্রতিটা রুলে দেখাবো যে বাংলায় মনের ভাব প্রকাশ কোন ক্ষেত্রে কিভাবে করতে হয়। এরপরে বাংলায় প্রকাশ করলেই তো হবে না, আমাদেরকে কিন্তু ইংরেজিতে লিখে প্রকাশ করতে হবে। কারণ আমাদের এটি ইংরেজি সাবজেক্টের একটি প্রশ্ন, যেখানে সেন্টেন্স কমপ্লিট করতে বলা হয় ইংরেজিতে। ফলে আমাদের এই যে বাংলায় মনের ভাব প্রকাশ করলাম, সেই বাংলায় মনের ভাব প্রকাশ করতে যে নিজের মনের মাধুরী মিশায় যেন আমরা না বলি, সেই কারণে সেন্টেন্সে এক্সট্রা একটা ক্লু দেওয়া থাকে, এক্সট্রা একটা অংশ দেওয়া থাকে, এক্সট্রা একটা সেন্টেন্স দেওয়া থাকে। আমি দেখেছি প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই এই জিনিসটা স্টুডেন্টরা অমিট করে যায় বা তাদের দৃষ্টির বাইরে থেকে যায়, এক্সট্রা সেন্টেন্সটা। কিন্তু সেন্টেন্স কমপ্লিট করার সময় অবশ্যই অবশ্যই অতি গুরুত্ব সহকারে এই এক্সট্রা সেন্টেন্সটা আমাদের দেখতে হবে। অর্থাৎ এক্সট্রা সেন্টেন্সে কি বলা আছে সেটার পরিপ্রেক্ষিতে আমাকে যে সেন্টেন্সটি কমপ্লিট করতে দেওয়া হলো সেখানে কোন কথাটা বলতে হবে সেটা কিন্তু এক্সট্রা সেন্টেন্স থেকেই আমাদেরকে সংগ্রহ করতে হবে তথ্য অনুসারে। সো এই অতিরিক্ত যে বাক্যটি দেওয়া থাকে সেটাকে অবশ্যই বিবেচনা নিতে হবে। যদি কেউ এটাকে বিবেচনায় না নেয়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই নাম্বার শূন্য হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। এরপরে আমাদের বাংলায় যে মনের ভাবটা প্রকাশ করলাম, অতিরিক্ত বাক্যের তথ্যের সাহায্য নিয়ে সেই বাংলার সবগুলি ইংলিশ ওয়ার্ড আমাদের জানা আছে কিনা সেটা দেখতে হবে। কারণ যদি কোনো ওয়ার্ডের ইংলিশটা না জানি, বাংলায় মনের ভাব প্রকাশ করেছি কিন্তু তার ইংলিশ ওয়ার্ডটা আমি জানি না, তাহলে কিন্তু মনের ভাব প্রকাশ বাংলাতেই থেকে যাবে, ইংরেজিতে আর লেখা হবে না। সেই জন্য আমাদেরকে কি করতে হবে, বাংলায় মনের ভাব প্রকাশের পরে আমাদেরকে দেখতে হবে যে সবগুলি ইংলিশ ওয়ার্ড আমার জানা আছে কিনা। যদি জানা থাকে খুব ভালো, আমরা এবার লেখার জন্য প্রস্তুতি নিতে পারি। কিন্তু যদি জানা না থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই ভিন্নভাবে অন্য কিছু লেখার চেষ্টা করতে হবে। তাহলে বোঝাই যাচ্ছে বাংলায় মনের ভাব প্রকাশ করার শেখা এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি একভাবে বললেই যে হবে বিষয়টা এমন না, আমাকে বিভিন্নভাবে মনের ভাবটা প্রকাশ করতে হবে রুলের সাথে মিল রেখে, যাতে এমন একটা মনের ভাব আমি প্রকাশ করতে পারি যার সবগুলো ইংলিশ ওয়ার্ড আমার জানা আছে। তাহলেই আমরা লেখার দিকে এগোতে পারবো। এবার আমাদের কাজ হবে স্ট্রাকচার দেখা, এবার আমাদের কাজ হবে কোন টেন্সে লিখবো সেটা বিবেচনা করা, এবার আমাদের কাজ হবে ফাইনাইট ভার্বটা সঠিকভাবে লিখে সেন্টেন্সটা কমপ্লিট করা। এই ক্ষেত্রে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে বেশিরভাগ শিক্ষকেরা ইংলিশের সেন্টেন্স কমপ্লিটিং টপিকটা শুরুই করে এইখান থেকে। অর্থাৎ স্ট্রাকচার, টেন্স, ফাইনাইট ভার্ব এইগুলো দিয়ে একটা স্ট্রাকচার রেডি করে সেন্টেন্স কমপ্লিট করা শুরু করে দেয়। কিন্তু আগের যে অংশগুলি আছে, মনের ভাবটা প্রকাশ করা শেখানোর যে বিষয়টা, সেটা আমরা অনেক সময় অনুপস্থিত দেখে থাকি। এই ক্ষেত্রে অনেকে হয়তোবা মনে করবে যে আমরা তো এটা বাংলায় যেহেতু মনের ভাব প্রকাশ করতে পারি, ইংরেজিতেও হয়তোবা পারবো। কিন্তু বাংলা একটি ভাষা,
ইংরেজি ভিন্ন আরেকটি ভাষা। সুতরাং দুই ভাষায় মনের ভাব প্রকাশ করার সংযোগ বা সম্পর্ক যেরকম আছে, অবশ্যই তাদের ভিতরে ব্যতিক্রম বিষয়গুলোও কিন্তু রয়ে যায়। সেজন্য আমাদের প্রথমে গুরুত্ব দিয়ে শিখতে হবে মনের ভাব প্রকাশ কিভাবে করব, কোন কথাটা বললে এই স্ট্রাকচারে মনের ভাবটা প্রকাশ পাবে সঠিকভাবে। তারপরে সেইটা অনুসরণ করে আমরা মনের ভাবটা প্রকাশ করব এবং অবশেষে লেখার সময় স্ট্রাকচার অনুসরণ করব। এই কথাগুলো আগের ক্লাসে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করা হয়েছে একটু বিস্তারিতভাবে। এখন জাস্ট সংক্ষেপে সার মর্মটুকু বললাম, কারণ আমরা এখন রুল শেখা শুরু করব যে কোন ক্ষেত্রে কিভাবে মনের ভাব প্রকাশ করে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের বেসিক কথাগুলো একবারে জেনে নেওয়া দরকার ছিল। সুতরাং এটা ছিল আমাদের আগের পর্বে যা দেখেছেন তার গুরুত্বপূর্ণ অংশ। এবার আমরা চলে যাব আমাদের আজকের ক্লাসের মূল অংশে। আমাদের আজকের ক্লাসের প্রথম যে রুলটি সেটা হচ্ছে সো ডট 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 দ্যাট। এখানে সো এবং দ্যাট এর মাঝখানে কিছু একটা আসবে এবং এই সো এবং দ্যাট দুইটা একসাথে মিলেই কিন্তু একটি ক্লজ মার্কার হিসেবে কাজ করে। তাহলে সো ডট 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 দ্যাট এইটা একটি ক্লজ মার্কার। যেহেতু এটি একটি ক্লজ মার্কার তাহলে বোঝাই যাচ্ছে সো ডট 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 দ্যাট এই স্ট্রাকচার দিয়ে যে বাক্যটি তৈরি হবে সেই বাক্যটি কিন্তু একটি কমপ্লেক্স সেন্টেন্স হবে। কারণ আমরা আগেই জেনেছি যে ক্লজ মার্কার যেই ধরনের সেন্টেন্সে ব্যবহৃত হয় সেই সেন্টেন্সগুলোকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলে থাকি। ফলে সো ডট 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 দ্যাট এর যে বাক্যটি সেটি একটি কমপ্লেক্স সেন্টেন্স হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে সো এবং দ্যাট এর মাঝখানে কিছু একটা থাকবে। কি থাকবে এটা আমরা কিছুক্ষণ পরে এমনি জানতে পারবো। এরপরে যেহেতু এটি একটা ক্লজ মার্কার তাহলে আমাদের কাছে প্রশ্ন এসেই যাবে যে তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের কোনটি হবে প্রিন্সিপাল ক্লজ, কোনটি হবে সাবঅর্ডিনেট ক্লজ। এখন কথা হলো যে প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজ কেন জানবো? গত ক্লাসে সেটা আলোচনা করেছি যে টেন্স নির্ণয় করার সময় প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজ কোনটি আমরা লিখছি টেন্স কিন্তু তার সাথে অনেকটাই সম্পর্কযুক্ত। ফলে আমাদেরকে অবশ্যই প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজ কোনটা লিখছি সেটা জেনে নিতে হবে। তো এই ক্ষেত্রে কোনটা প্রিন্সিপাল ক্লজ হবে, কোনটা তাহলে সাবঅর্ডিনেট ক্লজ হবে। সো আমরা যদি স্ট্রাকচার পুরোটা একটু দেখি তাহলে আমাদের সো ডট 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 দ্যাট এর আগে একটি ক্লজ থাকবে, পরে একটি ক্লজ থাকবে। তো আমরা জানি ক্লজ মানেই হচ্ছে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। তাহলে সো ডট 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 দ্যাট এর আগের অংশে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে, পরের অংশে কিন্তু সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে। তার মানে বোঝাই যাচ্ছে এপাশে একটি ক্লজ, ওপাশে একটি ক্লজ। আমাদের বেসিক ধারণা থেকে আমরা জানি যে ক্লজ মার্কারের ঠিক পরে ঠিক সাথে যে ক্লজটি থাকে সেটাই কিন্তু একটি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে সাবজেক্ট ফাইনাইট ভার্ব এই যে অংশটা দেখা যাচ্ছে এইটা একটা কি ক্লজ? এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। অন্যদিকে এই পাশে যে ক্লজটি দেখা যাচ্ছে এইটা হলো একটি প্রিন্সিপাল ক্লজ। এখানে মনে রাখতে হবে এই যে মাঝখানে যে জিনিসটি বসবে সেও কিন্তু প্রিন্সিপাল ক্লজেরই অংশ। আর সো দ্যাট থেকে পরের যে অংশটা এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে প্রিন্সিপাল ক্লজের এটার সাথে এই অংশটাও কিন্তু যুক্ত হয়ে যাবে। আশা করি স্ট্রাকচারটি বুঝতে কোনো সমস্যা নেই। এপাশে প্রিন্সিপাল ক্লজ, এইটাও প্রিন্সিপাল ক্লজেরই অংশ, আর ওপাশের অংশটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। আমাদের সেন্টেন্স কমপ্লিটিং এর একটা বড় অংশ এই অংশটাই চাওয়া হয়। অর্থাৎ প্রশ্নে আমাদের লক্ষ্যই থাকে, প্রশ্নকর্তার লক্ষ্য থাকে এই অংশটি জানতে চাওয়া এখানে কি হবে। হঠাৎ একবার অথবা দুইবার এই অংশটা চাওয়া হয়েছে বিগত বছরের বোর্ড পরীক্ষায়। আমরা ধরে নিতে পারি যে আগের অংশটি চাওয়া হবে না, আমাদের কাছে চাওয়া হবে এই পরের অংশটা। তাহলে এখন প্রশ্ন হলো এই পরের অংশে কোন কথাটা বললে আমাদের মনের ভাবটা প্রকাশ পাবে সেটা আমরা দেখব এবং সেটা দেখার সময় অবশ্যই সো এবং দ্যাট এই যে এইটার অর্থটা কি দাঁড়ায় বাংলায়, সো ডট 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 দ্যাট এর অর্থটা কি হয় সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। তার কারণ সম্পূর্ণ বাক্যটা আমাকে বাংলা দিয়ে মনের ভাব প্রকাশ করতে হবে। তো এখন আমরা চলে আসতে চাই যে আসলে আমরা কি বললে কি লিখলে মনের ভাবটা প্রকাশ পাবে সেটা দেখতে। সো আমরা যদি একটু দেখি এই সো এবং দ্যাট এর মাঝখানে থাকবে একটা অ্যাডজেক্টিভ অথবা একটা অ্যাডভার্ব। আমি প্রথমেই বলেছিলাম সো ডট 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 দ্যাট, তার মানে সো এবং দ্যাট এর মাঝখানে কেউ একজন থাকবে। এখন সেটা বুঝতে পারলাম সো এবং দ্যাট এর মাঝখানে যে থাকে সে হলো একটা অ্যাডজেক্টিভ অথবা একটা অ্যাডভার্ব। বেশিরভাগ ক্ষেত্রে সেন্টেন্স কমপ্লিটিং এ বোর্ড পরীক্ষাগুলোতে যেটা দেখা গেছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ থাকে, তবে দু একটা ক্ষেত্রে অ্যাডভার্বও থাকতে পারে। কোনো সমস্যা নেই, অ্যাডজেক্টিভ থাক অথবা অ্যাডভার্ব থাক,
যেটাই থাক না কেন আমাদের উত্তর করার সিস্টেমটা কিন্তু একই রকমের হবে। প্রশ্ন হলো যে আমরা আসলে কি লিখবো দ্যাট এর পরে। যেহেতু সেন্টেন্স কমপ্লিটিং এ বেশিরভাগ সময় দ্যাট এর পরের অংশটা চাওয়া হয়, তাই আমাদেরকে ওই পরের অংশে কি লিখবো সেইটা আমাদেরকে বের করতে হবে। সো প্রথমত এই যে এখানে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটি থাকে, সেই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটির ফলে কোন ক্রিয়াটি করা যায় অথবা যায় না সেটা আমাকে বের করতে হবে। এটাই কিন্তু ফাইনাইট ভার্ব। অর্থাৎ এখানে যে অ্যাডজেক্টিভ থাকবে, এখানে যে অ্যাডভার্ব থাকবে, সেইটার ফলে কোন কাজটি করা যায় না সেটা হলো এইটা। আর এই কাজটা যে করে না, যে করতে পারে না, সে হলো সাবজেক্ট। আশা করি আমি বুঝাতে পারছি। তাহলে আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এইখানে যে গুণটা থাকবে, সেই গুণের ফলে কোন কাজটি করা যায় অথবা কোন কাজটি করা যায় না, কোন কাজটি করতে পারে অথবা কোন কাজটি করতে পারে না, সেই কাজটি, সেই ক্রিয়াটি কিন্তু এইটা, এই ফাইনাইট ভার্বটা। তারপরে বের করতে হবে এই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ফলে কোন ঘটনাটি ঘটে অথবা কোন ঘটনাটি ঘটে না, সেই ঘটনাটাই কিন্তু এই অঞ্চলে থাকবে। ফলে আমরা এইভাবে বের করব এইখানে কি বলবো। অর্থাৎ এই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ফলে কোন কাজটি করা যায় বা যায় না, কোন কাজটি করতে পারে বা পারে না সেটা হলো এটা, এন্ড যে পারে না, যে করে না, সে হলো সাবজেক্ট। এবার আমি মিলিয়ে পুরো বাক্যটা তৈরি করব। সেই ক্ষেত্রে এই সো এবং দ্যাট এর বাংলা মনে রাখতে হবে। সো দ্যাট এর বাংলা হচ্ছে এতই যে, এতই যে। সো এতই যে, তাহলে এই অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের বাংলাটা মাঝখানে থাকবে এবং এইটুকুর বাংলা হবে এতই যে। ধরি অ্যাডজেক্টিভ যদি হয় হচ্ছে উইক, তাহলে সো উইক দ্যাট বাংলা হবে এতই দুর্বল যে। যদি হয় অ্যাডজেক্টিভটা পুওর গরিব, তাহলে বাংলা হবে এতই গরিব যে। এবং তারপরে এইখানে যে ঘটনাটি ঘটে, যে কাজটি করে বা করে না, করতে পারে বা পারে না, সেই কাজটি এখানে বলে বাংলায় সম্পূর্ণ মনের ভাবটা প্রকাশ করব। এখন সময় আসলো একটি বাক্য হাতে কলমে শেখার, যে কিভাবে আমরা এই রুলটা অ্যাপ্লাই করি। সো প্রথমে চলে আসি, হি ইজ সো উইক দ্যাট। আমাদের জীবনে শেখা অনেক কমন দু একটা বাক্যের ভিতরে এটা কিন্তু একটা। আমরা অনেকবার এই বাক্যটা শুনেছি। আমাদের এখানে এই বাক্যটা নিয়ে কোনো কথা না, কথা হচ্ছে আমরা এখানে যা লিখবো সেটা বের করতে পারি কিনা এই সিস্টেমে, যেটা আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি। আমাদের কথা ছিল এখানে যে উইক শব্দটা আছে, সেই উইকের ফলে কোন কাজটি করা হয় অথবা হয় না, কোন কাজটি করা যায় অথবা যায় না, কোন ক্রিয়াটি করতে পারে অথবা পারে না, অথবা কোন ঘটনাটি ঘটে অথবা ঘটে না, সেইটা বের করা। আমি সেটা বের করতে পারছি কিনা। হি ইজ সো উইক, আমরা জানি হি ইজ উইক, এই অংশটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে সে হলো দুর্বল, তাহলে দুর্বল হওয়ার ফলে কোন কাজটা করা যায় অথবা যায় না। আমরা এ ধরনের বাক্য দেখে থাকবো এভাবে, যে কোন কাজটি করা যায় না সেটাই সবাই খুঁজে বের করে। অর্থাৎ উইক হওয়ার ফলে সে হাঁটতে পারে না, উইক হওয়ার ফলে সে খাইতে পারে না, এ ধরনের অনেক কথা, হাঁটতে পারে না, খাইতে পারে না, চলতে পারে না, অনেক কিছু আমরা বলে থাকি। বেশিরভাগ ক্ষেত্রেই না বলে থাকি। কিন্তু আমরা কিন্তু এটাও বলতে পারি যে সে এতই দুর্বল যে সারাদিন শুয়ে থাকে, সারাদিন ঘুমিয়ে থাকে। সো মানুষ যখন অনেক দুর্বল হয় তখন সে কিন্তু ঘুমিয়ে বা শুয়ে থাকতেই পারে। অর্থাৎ এইখানটায় কিন্তু অ্যাফার্মেটিভ হওয়ারও একটা সুযোগ আছে। তবে আমরা একটা শর্ট টেকনিক অনুসরণ করতে পারি। সেটা হচ্ছে এইখানে যে গুণটা থাকবে, অর্থাৎ এইখানে যে গুণটা দেখা যাচ্ছে উইক, এই গুণটা যদি ভালো কোনো গুণ হয়, অর্থাৎ যদি সেটা ইতিবাচক কোনো গুণ হয়, তাহলে এইখানটায় কোনটা করা যায়, মানে হা বোধকটা আমরা খুব সহজে খুঁজে পাবো। আর যদি এই গুণটা হয় কোনো নেতিবাচক গুণ, মানে নেগেটিভ কোনো গুণ যদি হয়, তাহলে এখানে না বোধকটা সহজেই খুঁজে পাবো। এটা আমাদের জন্য বের করা একটা টেকনিক। অর্থাৎ এখানে উইক যে শব্দটা আছে, উইক হলো দুর্বল, এটা কিন্তু কোনো ভালো গুণ নয়, বরং এটা একটা নেতিবাচক গুণ, এটি একটি খারাপ গুণ, নেগেটিভ গুণ, নেগেটিভ কোয়ালিটি। ফলে আমরা বলতে পারি এইখানে কোন কাজটি করা যায় না সেটাকেই সহজে বের করতে পারবো। সো এই জন্যই কিন্তু আমরা এতবার দেখেছি যে সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, হি সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এই বাক্যটাই আমরা বেশি বেশি দেখেছি। আশা করি বুঝাতে পারছি। এখানে কিন্তু হ্যাঁ বোধকও হতে পারে, যে সে এতই দুর্বল যে সারাদিন শুয়ে থাকে, এটাও কিন্তু হতে পারে। সারাদিন ঘুমিয়ে থাকে, এটাও কিন্তু হতে পারে। আবার সে এতই দুর্বল যে সে বিছানা থেকে উঠতে পারে না, এটাও কিন্তু হতে পারে। অর্থাৎ হ্যাঁ বোধক নাকি না বোধক এইটা কিন্তু ফিক্সড করে বলা যাবে না, বরং এক্সট্রা যে সেন্টেন্সটা থাকবে আমাদের সেন্টেন্স কমপ্লিটিং এ, সেই সেন্টেন্স কমপ্লিটিং এর এক্সট্রা ওয়ার্ড, এক্সট্রা সেন্টেন্স আমাকে বলে দিবে যে আসলে এইখানটায় আমি
কোন ঘটনাটা লিখবো। তবে মনে রাখতে হবে এই উইক হওয়ার ফলেই সেটা ঘটে। উইক হওয়ার ফলেই সেটা ঘটে না। ঘটে অথবা ঘটে না, করে অথবা করে না, করতে পারে অথবা পারে না, করা যায় অথবা যায় না। এবার চলে আসি এর পরের অংশটায়। সেখানে আমাদের কাজ হলো কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে রাখা। প্রথম বিষয়টা হচ্ছে দ্যাট এর পরে যে শুধু নেগেটিভই হবে এমন কোনো রুল নাই। এটা আমরা ভুল করি। কারণ আমরা এই যে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এই বাক্যটা জীবনে যতবার শিখেছি আমাদের মনের মধ্যে ঢুকে পড়েছে যে সো ডট 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 দ্যাট এর পরে বোধহয় সব সময়ই নেগেটিভ হয়। আসলে কথাটা ঠিক না। এখানে নেগেটিভ যেমন হতে পারে, অ্যাফার্মেটিভও হতে পারে। গুণ যদি হয় ইতিবাচক কোনো গুণ, সেক্ষেত্রে অ্যাফার্মেটিভ পাওয়ার সম্ভাবনাই বেশি। আমরা সামনে যখন আরো শিখবো তখন এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। কারণ আমরা এর পরে রুলে যে দেখবো যে এর অ্যাফার্মেটিভ পার্টের সাথে পরের রুলের একটা সম্পর্ক আছে। দেন চলে আসি দ্বিতীয় যে কথাটা, সেটা হচ্ছে দ্যাট এর পরে ক্যান এবং কুড হবেই এমন কোনো কথাও কিন্তু নেই। আমরা অনেক সময় এভাবে মুখস্থ করি সো ডট 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 দ্যাট, এরপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে ক্যান নট, কুড নট, তারপরে হচ্ছে ভার্বের বেস ফর্ম, তারপরে বাকি অংশ। ভাই আমি আবারও বলি এই রকমের কোনো ঘটনা হবেই, ক্যান বা কুড হবেই, নট নেগেটিভ হবেই, সো ডট 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 দ্যাট এর স্ট্রাকচারে এমন কোনো কথা নেই। ক্যান বা কুড হবে কি হবে না বাংলা করে দেখতে হবে, হ্যাঁ বোধক হবে না না বোধক হবে। আবারও বলি আমাকে কি বলতে হচ্ছে তার সাথে মিল করে বের করতে হবে এটা কি হ্যাঁ বোধক নাকি না বোধক। সো ফিক্সড করে বলা যাবে না নেগেটিভ হবেই হবে, ফিক্সড করে বলা যাবে না ক্যান বা কুড হবেই হবে। তবে যদি বাংলা করে আমি দেখি পারে, পারতো, পারলো, পারতো না, পারলো না, এমন কোনো পারাপারি পারতো এসে গেছে, তখন আমরা জানি ক্যান বা কুড ইউজ করতে হবে। তবে মনে রাখতে হবে ক্যান হবে না কুড হবে, এটা কিন্তু সো ডট 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 দ্যাট এর আগের অংশ দেখে দিতে হবে। আগের অংশ যদি প্রেজেন্টে থাকে তাহলে পরের অংশে ক্যান হবে, আগের অংশ যদি পাস্টে থাকে তাহলে পরের অংশ কুড হবে। এটা খুবই সহজ বিষয়। তার কারণ আগের অংশটা প্রিন্সিপাল ক্লজ, তাহলে প্রিন্সিপাল ক্লজে যদি প্রেজেন্ট থাকে তাহলে পরের অংশে ক্যান হবে, প্রিন্সিপাল ক্লজে যদি পাস্টে থাকে তাহলে পরের অংশটা কুড হবে। এই ক্লাসটি যদি বুঝতেও সমস্যা হয় একটু পিছন থেকে আরো কয়েকবার দেখতে হবে, দেখলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি আবারও বলি কনসেপ্ট ক্লিয়ার করে চলতে হবে। ইংরেজিতে আমরা সবাই মনে করি মুখস্থ করে চলা যায়, মুখস্থ করেই হয়ে যায়, মুখস্থ করেই জিপিএ 5 এসে যায়, সবই হয়ে যায়, কিন্তু ইংরেজি শেখা হয় না। ইংরেজি শিখতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে, অবশ্যই বুঝে নিতে হবে স্ট্রাকচারটা কিভাবে কোথা থেকে আসলো, কেমন করে চলতেছে এবং তার ক্যারেক্টার গুলো কি, এবং তারপরে স্ট্রাকচারের বিষয়টি অবশ্যই আত্মস্থ বা আমরা যদি সহজভাবে বলি মুখস্থ রাখতেই হবে। বাট এটা সবার শেষের কাজ। প্রথম কাজ হচ্ছে এসো বুঝে নেই। এখন আমাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করা বিগত বছরের কোশ্চেন গুলো থেকে, যে আসলে এই রুলটা যে আমরা শিখলাম বিগত বছরের বোর্ড কোশ্চেন গুলোতে আমরা কিভাবে এটা অ্যাপ্লাই করব বা কিভাবে অ্যাপ্লাই করে সঠিক উত্তরটা বের করব। সো একটি কোশ্চেন দেখা যাচ্ছে যেটি যশোর বোর্ড 2017-তে এসেছিল। উই ওয়ার সাপোজড টু স্টার্ট আওয়ার জার্নি দ্য নেক্সট ডে। সাপোজ টু মানে হচ্ছে সম্ভবত কিছু করতে যাওয়া, পসিবলি। তাহলে উই ওয়ার সাপোজ টু স্টার্ট, আমরা সম্ভবত আমাদের জার্নিটা শুরু করতে যাচ্ছিলাম পরের দিনেই, দ্য নেক্সট ডে, পরের দিনে। সো বোঝাই যাচ্ছে এখানে একটা এক্সট্রা সেন্টেন্স দেওয়া আছে। ফলে আমরা যখন সেন্টেন্সটা কমপ্লিট করব, বারবার এই কথাটা বলতেছি, অবশ্যই লিখে রাখেন। এই জিনিসটা কেউই আসলে আপনাকে শেখায় না। সেটা হচ্ছে এক্সট্রা সেন্টেন্সের সাথে মিল করে এই সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। যদি এক্সট্রা সেন্টেন্সের সাথে মিল না থাকে তাহলে কিন্তু সেন্টেন্স কমপ্লিটিং এর নাম্বার না পাওয়ারও সম্ভাবনা আছে, শূন্য হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। অনেক সময় আমরা দেখি অনেকেই অনেক ভালো পরীক্ষা দিয়েও দিন শেষে এসে নাম্বার কিন্তু পাচ্ছে না। তার কারণ এই জায়গাগুলোতে স্ট্রাকচার ঠিক আছে, সবকিছুই ঠিক আছে, এই বাক্যটিও অর্থ প্রকাশ করেছে, কিন্তু উত্তরটি হয় নাই, কারণ এক্সট্রা সেন্টেন্সের ইনফরমেশনের সাথে এই দ্বিতীয় বাক্যটি যেটা কমপ্লিট করতে বলল সেটা ম্যাচ করেনি। এখন লক্ষ্য করি এই যে দ্বিতীয় বাক্যটা বলা হচ্ছে বাট ইট ওয়াজ সো হট দ্যাট, কিন্তু এটা ছিল এতই গরম যে, বোঝাই যাচ্ছে যে পরের দিন আমরা সম্ভবত আমাদের জার্নিটা শুরু করতে যাচ্ছিলাম, কিন্তু এটা এতই গরম ছিল, মানে দিনটা এতটাই গরম ছিল, এতটাই উষ্ণ ছিল। তাহলে গরম থাকার ফলে কি হয়েছিল, আমরা জানি যে সো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দ্যাট এর কোশ্চেনে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে হট থাকার ফলে
কোন ঘটনাটি ঘটেছিল সেটা লিখতে হয়, অথবা কোন ঘটনাটি ঘটেনি সেটা লিখতে হয়, অথবা কোন কাজটি করেছিল, কোন কাজটি করেনি, করতে পেরেছিল, করতে পারেনি, এই ধরনের কথাগুলো লিখতে হয়। হটের ফলে যেটা ঘটেছিল, তাহলে যেহেতু আমরা সম্ভবত জার্নি শুরু করতে যাচ্ছিলাম পরের দিন, তাহলে বোঝা যাচ্ছে যে গরম হওয়ার ফলে আমরা কোন কাজটি করতে পারি নাই, কোন ঘটনাটা ঘটে নাই। খুবই সহজ বিষয়, আমরা জার্নিটা শুরু করতে পারিনি। সো এখন কাজ হচ্ছে পুরো বাক্যটা মিলিয়ে দেখা যে আসলে ক্যান কুড এগুলো দিব কি দিব না। সো আমি যদি বাংলা করি তাহলে কি হচ্ছে, কিন্তু এটা ছিল এতই গরম যে আমরা আমাদের জার্নি শুরু করতে পারলাম না। তাহলে আমরা, তাহলে উই হবে, পারলাম না, যেহেতু পারলাম না পেয়েছি, তাহলে ক্যান বা কুড দিতেই হবে। ক্যান হবে না কুড হবে, আগের অংশ দেখে হবে। আগের অংশে যেহেতু এখানে ওয়াজ দেওয়া আছে, তাহলে এখানে অবশ্যই কুড হবে। তাহলে আমরা পারলাম না, তাহলে উই কুড নট, পারলাম না। তাহলে কুড নট, এইবার এখান থেকে দেখে দেখে লিখে দিতে পারি, উই কুড নট স্টার্ট আওয়ার জার্নি। আশা করি এই কোশ্চেনটা বুঝতে কারো সমস্যা থাকার কথা না। হুবহু পরীক্ষায় কমন পাবো এইটা আশা না করে গ্রামার শিখে যদি আমরা ট্রাই করি, তাহলে এই ধরনের কোশ্চেন যেমন পরীক্ষার হলে একেবারে নির্ভুলভাবে উত্তর করে দিয়ে আসতে পারবো, একই সাথে আমরা কিন্তু ফ্রি হ্যান্ডে লেখাও শিখে যেতে পারবো। এই যে অংশটা লিখলাম, এটা কিন্তু প্রথমে বাংলায় ভাবলাম, কি লিখবো বের করলাম, তারপরে সেটাকে এখানে বাকি অংশের সাথে মিল করে, টেন্স মিল করে আমি এখানে লিখে দিলাম। তার মানে ফ্রি হ্যান্ডে লেখাও কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই সেন্টেন্স কমপ্লিটিং শেখার মধ্য দিয়েই। আশা করি যশোর বোর্ড 2017 কোশ্চেনটি বুঝতে আমাদের কারো কোনো সমস্যা হবে না। এবার পরবর্তী কোশ্চেনে যদি চলে যাই, পরবর্তী কোশ্চেনটা হচ্ছে এটি, ওয়ান্স দেয়ার ওয়াজ এ ফার্মার হু হ্যাড থ্রি সন্স। একদা এক কৃষক ছিল যার ছিল তিনজন পুত্র, অর্থাৎ তার তিন পুত্র ছিল। দে ওয়ার সো লেজি দ্যাট, এটি রাজশাহী বোর্ড 2017 কোশ্চেন। সো বুঝাই যাচ্ছে এখানে বলা হয়েছে যে তারা এতই অলস ছিল যে, তাহলে যেহেতু সো এবং দ্যাটের মাঝখানের অ্যাডজেক্টিভটা হচ্ছে অলস, তাহলে আমাকে বের করতে হবে অলস হওয়ার ফলে কি ঘটেছিল, অথবা অলস হওয়ার ফলে কি ঘটেনি। অলস হওয়ার ফলে কি করা যায় অথবা যায় না, কি করতে পারে অথবা করতে পারে না। আমি আবারও স্মরণ করিয়ে দেই, এইখানে কিন্তু ক্যান বা কুড হবেই এমন কোনো কথা নেই, পারে পারতো পারলো হবেই এমন কোনো কথা নেই, এখানে নেগেটিভ হবেই এমন কোনো কথা নেই। হ্যাঁ বোধকও হতে পারে, না বোধকও হতে পারে। তবে যেহেতু লেজি শব্দটা একটা নেতিবাচক গুণ, ফলে এখানে কোন কাজটি করে না, পারে না, ঘটে না, এই ঘটনাটাকেই খুব সহজে পাওয়া যাবে। ফলে আমরা এখন বলতে চাই, দে বলতে বোঝানো হচ্ছে এই পুত্রদেরকে। তাহলে তারা এতই অলস ছিল যে অলস হওয়ার ফলে কি করত, কি ঘটাইতো অথবা কি ঘটাইতো না। আমি যদি বলি যে তারা এতই অলস ছিল, অলস হওয়ার ফলে তারা কোনো কাজ করতে চাইতো না, হয়ে গেছে না ভাই? অলস হওয়ার ফলে তারা কোনো কাজ করতে চাইতো না। সো আমরা এইখানটায় লিখবো তারা কোনো কাজ করতে চাইতো না। আবারও দেখি, তারা ছিল এতই অলস যে তারা কোনো কাজ করতে চাইতো না। এই যে পুরো বাক্যটা বাংলায় লিখেছি, বাংলায় বলেছি, লিখি নাই, বাংলায় বলেছি। এখানে কি পারে, পারতো, পারলো, এই কথা কি এসেছে? আসে নাই। আমি আবারও বলতেছি, তারা ছিল এতই অলস যে তারা কোনো কাজ করতে চাইতো না। এখানে পারতো না এমন কোনো কথা আসে নাই। ফলে এইখানে যদি কেউ ক্যান বা কুড লেখে, তাহলে একটি সমস্যা হয়ে যাবে, নাম্বারটা শূন্য হবে। প্রশ্ন হচ্ছে কেন শূন্য হবে? কারণ লেজি মানে হচ্ছে সে কাজ করতে পারে, তার সামর্থ্য আছে, তার অ্যাবিলিটি আছে, কিন্তু সে কাজ করে না। এইটার নামই হচ্ছে অলস বা লেজি। এখন আমি যদি বলি যে তারা কাজ করতে পারতো না, তাহলে কিন্তু ভাই এই লেজির সাথে কথাটা কনফ্লিক্ট করে ফেলবে। অর্থাৎ এখানে পারতো না, পারে না এই কথাটা আসবে না। তারা চাইতো না কাজ করতে। তাহলে এখন যেহেতু প্রিন্সিপাল ক্লজটা পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা বলবো তারা চাইতো না। তাহলে দে, তারা, নেগেটিভ পাস্ট টেন্সে, তাহলে ডিড নট ওয়ান্ট, তারা চাইতো না। কি চাইতো না? ডিড নট ওয়ান্ট টু ওয়ার্ক, তারা কোনো কাজ করতে চাইতো না। অর্থাৎ আমি আশা করি বুঝাইতে পারছি বিষয়টা কি দাঁড়ালো, যে একদা এক কৃষকের তিন পুত্র ছিল, তারা এতই অলস ছিল যে তারা কাজ করতে চাইতো না। ওকে, সহজভাবে হয়ে গেল, একেবারে সহজ। আমি যদি এটাকে আরেকটু বাড়াতে চাই, তাহলে বলতেই পারি তারা মাঠে কাজ করতে চাইতো না। সো এরপরে বলতে পারি ওয়ান্ট টু ওয়ার্ক ইন দ্য ফিল্ড, তাতেও কিন্তু হবে। সো আশা করি এই ধরনের কোশ্চেন গুলো যখন পরীক্ষায় আসবে, আমরা যেন কেউ মুখস্থ করে এই অঞ্চলে ক্যান নট, কুড নট হবেই হবে
এইটা যেন ব্যবহার করে না ফেলি। মনে রাখতে হবে এখানে ক্যান বা কুড হতেও পারে, নাও পারে, এখানে নেগেটিভ হতেও পারে, নাও পারে। ডিপেন্ড করবে আমরা মনের ভাবটা কিভাবে প্রকাশ করছি এক্সট্রা সেন্টেন্সের তথ্যের সাথে মিল করে। ওকে, সো চলে আসতে চাই আমাদের পরবর্তী কোশ্চেন। এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023 এর কোশ্চেন। বুঝাই যাচ্ছে অতি সম্প্রতি আমাদের এ ধরনের প্রশ্ন এসেছে। কিরণ গট এ ফরেন স্কলারশিপ। তাহলে কিরণ পেয়েছিল একটা বিদেশি বৃত্তি পেয়েছিল, বিদেশি একটা স্কলারশিপ পেয়েছিল। ওকে, শি ওয়াজ সো হ্যাপি দ্যাট। তাহলে সে ছিল বা হলো এতই খুশি যে। এখন হ্যাপি হওয়ার ফলে কি ঘটনা ঘটলো, খুশি হওয়ার ফলে কি ঘটনা ঘটলো? বোঝাই যাচ্ছে খুশি হওয়া যেহেতু একটি ইতিবাচক গুণ, একটা ভালো গুণ, তাহলে এর সাথে ওই পাশে হ্যাঁ বোধকটা বেশি বেশি পাওয়া যাবে, সহজে পাওয়া যাবে। অর্থাৎ কোনটা ঘটেছিল, কোনটা করেছিল সেইটা সহজে পাওয়া যাবে। এখন আমরা ভাবি যে সে এতই খুশি ছিল যে, খুশি হওয়ার ফলে সে কি করলো? খুশি হওয়ার ফলে সে সবাইকে মিষ্টি খাওয়ালো। কি হতে পারে কিনা? সবাইকে মিষ্টি খাওয়ালো হইতে পারে। সে এতই খুশি ছিল যে তার আনন্দের কোনো সীমা ছিল না। তাও হতে পারে কিনা? একটু ভেবে দেখতে হবে যে হ্যাপি হওয়ার ফলে কি ঘটেছিল। আমি যদি বলি যে সে এতই খুশি ছিল যে, সে এতই খুশি হলো যে তার আনন্দের কোনো সীমা ছিল না। তাহলে তার আনন্দ ইংরেজি কি? হার জয়েস, তার আনন্দ সীমা ছিল না। নিউ নো বাউন্ড, কোনো সীমা ছিল না। আমরা জানি নো বাউন্ড মানে হচ্ছে তার সীমা জানা নেই, সীমা চেনা নেই, এরকম কিছু। তাহলে হি ওয়াজ সো হ্যাপি দ্যাট হার জয়েস নিউ নো বাউন্ড, নিউ নো বাউন্ড। আশা করি বুঝতে পারছি। সো এই হচ্ছে আমাদের ময়মনসিংহ বোর্ড 2023 এর কোশ্চেনটা, যে সে এতই খুশি ছিল যে তার আনন্দের কোনো সীমা ছিল না। সো হার জয়েস নিউ নো বাউন্ড। এবার আমরা চলে আসলাম আমাদের দ্বিতীয় রুলে। দ্বিতীয় রুলটা হচ্ছে টু ডট 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 টু এবং ইনাফ ডট 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 টু। সো টু বলি বা এনাফ টু বলি, দুইটার ক্ষেত্রে আমাদের টু এর পরে একটি ভার্বের বেস ফর্ম বসে। সো টু এরপরে ভার্বের বেস ফর্ম, অথবা ইনাফ টু তারপরে ভার্বের বেস ফর্ম। সো এই হচ্ছে আমাদের স্ট্রাকচারটা। আমরা যদি এভাবে শূন্যস্থান পূরণ পাওয়া যায়, ইনাফের পরে শূন্যস্থান দেওয়া আছে, অথবা টু দিয়ে কিছু একটা দিয়ে শূন্যস্থান দেওয়া আছে, তখন কিভাবে আমরা সেন্টেন্স কমপ্লিট করব সেটা আমাদের এখন জানার বিষয়। সো এটা আমাদের দ্বিতীয় নম্বর রুল সেন্টেন্স কমপ্লিটিং এর। এই রুলটি শুরু করার শুরুতেই আমি প্রথমে বলে রাখতে চাই, একটু আগে যে স্ট্রাকচারটা দেখে আসলাম, সো ডট 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 দ্যাট, ওটি একটি কমপ্লেক্স স্ট্রাকচার ছিল, আমাদের মনে আছে। এখন কথা হলো এই যে কমপ্লেক্স সেন্টেন্স শিখে আসলাম, তাকেই যদি আমরা ট্রান্সফরমেশন করি সিম্পল সেন্টেন্সে, তাহলে যেটা পাওয়া যায় সেটা হলো এটা, হয় এটা পাওয়া যায়, না হয় এটা পাওয়া যায়। আমি আবারও বলতেছি, সো ডট 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 দ্যাট ওয়ালা যে বাক্যটা আমরা দেখেছি একটু আগে, সেই বাক্যগুলি কমপ্লেক্স ছিল। ওই বাক্যগুলোকে যদি আমি ট্রান্সফরমেশন করি সিম্পল সেন্টেন্সে, তাহলে এই টু ব্যবহার হবে, অথবা ইনাফ টু ব্যবহার হবে, যে কোনো একটা ব্যবহার হবে। কখন কোনটা ব্যবহার হবে? আমি একটু আগেই বলেছিলাম যে সো ডট 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 দ্যাট এরপরে হা বোধকও আসতে পারে, এরপরে না বোধকও আসতে পারে। সো ডট 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 দ্যাট এর পরে হা বোধক যদি আসে, তাহলে তাকে সিম্পল করলে এই স্ট্রাকচার হবে এনাফ টু প্লাস ভার্বের বেস ফর্ম। আর না বোধককে সিম্পল করলে এই স্ট্রাকচার হবে টু ডট 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 টু প্লাস ভার্বের বেস ফর্ম। আশা করি বুঝাই যাচ্ছে। এই জিনিসটা প্রুফ করে দেয় সো ডট 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 দ্যাট এর পরে হা বোধক এবং না বোধক দুইটাই কিন্তু হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের সেন্টেন্সটা আমরা তাহলে কিভাবে কমপ্লিট করব? তো প্রথমত আমাদের মনে রাখতে হবে টু প্লাস ভার্বের বেস ফর্ম বা এনাফ টু প্লাস ভার্বের বেস ফর্ম, এইটা দিয়ে যে বাক্যগুলো তৈরি হবে এই স্ট্রাকচার ব্যবহার করে, সেই বাক্যগুলো কিন্তু সিম্পল সেন্টেন্স হবে। এটা আমি একটু আগেই বলে দিয়েছি। সো ডট 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 দ্যাট এর সিম্পল ফর্ম হচ্ছে টু ভার্বের বেস ফর্ম, অথবা এনাফ টু ভার্বের বেস ফর্ম। এরপরে আমাদের মূল টার্গেট হচ্ছে এই যে ভার্বের বেস ফর্ম, কোন ভার্বের বেস ফর্মটা আমরা আসলে দিব, এইটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা যদি এই ভার্বটাকে বের করে ফেলতে পারি, তাহলেই কিন্তু আমাদের কাজ শেষ, সেন্টেন্স কমপ্লিট করতে পারবো। কারণ এইটা তো আমাদের মুখস্থ, টু এর পরে ভার্বের বেস ফর্ম, আমাদের মুখস্থ এনাফ থাকলে তারপরে টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা মুখস্থ। কিন্তু কোন ভার্বের বেস ফর্ম বের করাটাই আমাদের মূল লক্ষ্য, মনের ভাব প্রকাশ করার জন্য। এন্ড দেন এরপরের কাজ হচ্ছে এই ভার্বের পরে কিছু হবে কিনা, এই ভার্বের পরে কিছু হবে কিনা
সেটা অর্থের উপরে ডিপেন্ড করবে, আমরা কি বলতে চাচ্ছি তার উপরে ডিপেন্ড করবে, মনের ভাবটা কি বলে প্রকাশ করতে চাচ্ছি তার উপরে ডিপেন্ড করবে। কিন্তু এই ভার্বটা বের করার পরেই কিন্তু আমাদের মূল কাজটা সহজ হয়ে যাবে। তাহলে আমাদের মূল কাজ হচ্ছে টু এরপরে কোন ভার্বের বেস ফর্ম হবে, এনাফ টু এরপরে কোন ভার্বের বেস ফর্ম হবে। অনেক সময় দেখা যায় টু এর পরে এইখানে কিছু একটা দেওয়া আছে, এখানে আসলে অ্যাডজেক্টিভ থাকে অথবা অ্যাডভার্ব থাকে, এরপরে এইখান থেকে শূন্যস্থান থাকে। তাহলে মনে রাখতে হবে কোনো একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আগে যদি টু থাকে তাহলে অবশ্যই পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। ইনাফের পরে যদি কিছু নাও থাকে, ইনাফ দিয়েই যদি শূন্যস্থান থাকে, তাহলে মনে রাখতে হবে ইনাফের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে হয়। এখন আমাদের কাজ হচ্ছে এই ভার্বটা বের করে কিভাবে সেন্টেন্সটা কমপ্লিট করি সেই জিনিসটা শেখা। তাহলে সেই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্ট্রাকচারটাকে অ্যানালাইসিস করতে হবে যে টু এর স্ট্রাকচারটা কি বলতেছে। প্রথমে আমরা টু শিখবো এবং তারপরে এনাফ টু ও শিখবো, দুটো আলাদা আলাদা করে শিখবো, কারণ আমি আগেও বলেছি যে দুইটা কিন্তু দুই জিনিস। একটা হচ্ছে সো ডট 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 দ্যাট এরপরে অ্যাফার্মেটিভ, সেটা হলো এটা। সো ডট 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 দ্যাট এরপরে নেগেটিভ, সেটা হলো এইটা সিম্পলে এসে। তার মানে দুটা দুই জিনিস আমাকে একটু আলাদা আলাদা করে শিখতে হবে। তো প্রথমত আমি একটু আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে টু এবং টু এর মাঝখানে যা থাকে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা একটা অ্যাডভার্ব। আসলে এই অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কোনটা, যেটা আমাদের সো দ্যাট এইটার মাঝখানে যেই অ্যাডজেক্টিভ অ্যাডভার্বটা ছিল সেটাই কিন্তু এইটা। তার মানে বোঝাই যাচ্ছে জিনিস কিন্তু ওই আগের মতোই যাচ্ছে। আমাকে খালি বের করতে হবে এই অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের ফলে কোন কাজটি করা যায় না, কোন কাজটি করা যায় না সেইটা, কোন কাজটি করা যায় না সেই কাজটি, সেই ক্রিয়াটি হলো এটা। কোন কাজটি করতে পারে না, কোন ঘটনাটি ঘটে না, কোন ক্রিয়াটি হয় না, কোন কাজটি হয় না, কোন কাজটি পারে না সেই ক্রিয়াটি হলো এটা। সো টু অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব টু, এরপরে এখানে কোন ভার্বটা হবে, যেই ভার্বটা করতে পারে না, যেই ভার্বটি করে না, যেই ভার্বটি ঘটে না সেইটা। সো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, হি ইজ টু উইক টু, তার মানে বোঝাই যাচ্ছে এখানে গুণটা হলো উইক। আমাকে বের করতে হবে উইক হওয়ার ফলে কোন ক্রিয়াটি, কোন কাজটি করা যায় না, কোন ক্রিয়াটি ঘটে না, কোন ক্রিয়াটি হয় না সেটা। তো বোঝাই গেল যে উইক হওয়ার ফলে হাঁটা যায় না, কারণ দুর্বল হলে হাঁটা যায় না। না, কিন্তু বি কেয়ারফুল, এখানে কিন্তু নাটাকে খুঁজতে হবে কোনটা করা যায় না সেটা। তাহলে হি ইজ টু উইক, সে এতই দুর্বল হাঁটতে পারে না, তাহলে কি হবে, টু ওয়াক। আশা করি বোঝাই গেল যে কিভাবে ক্রিয়াটা খুঁজে বের করব, উইক হওয়ার ফলে কোন কাজটি করা যায় না। আবার দেখি আর একটা বাক্য, দ্য বক্স ইজ টু হেভি, তাহলে আমাকে বের করতে হবে হেভি হওয়ার ফলে কোন কাজটি করা যায় না, হেভি হওয়ার ফলে বহন করা যায় না। একটা বক্স যদি ভারী হয়, একটা বক্স যদি হেভি হয়, তাহলে আমরা এটাকে ক্যারি করতে পারি না। তাহলে এখানে কি হবে, এখানে হবে হচ্ছে হলো ক্যারি। আশা করি এইটুকু বুঝতে পারছি, উত্তর কিন্তু এখনো হয়নি, আমরা আংশিক আছি। আমাদের প্রথম কাজ হচ্ছে সেই ভার্বটাকে বের করা, যেই ভার্বটা আসলে এই গুণের কারণে করা যায় না, করতে পারে না সেইটা। এরপরে আমাদের আরো কিছু কাজ আছে, সো আমরা এখন এর পরের অংশে চলে যাব। তাহলে আমরা দুইটা জিনিস পেয়ে গেলাম কিন্তু। প্রথম জিনিসটা হচ্ছে হলো, প্রথম জিনিসটা হচ্ছে হলো এই ওয়াক হবে, পরেরটা হচ্ছে ক্যারি হবে। তো এই পর্যন্ত দেখলে সবার কাছে মনে হবে দুই বাক্যই সঠিক, অর্থাৎ বাক্য দুইটি সঠিক এটা মনে হবে, কিন্তু আসলে প্রথম বাক্যটি সঠিক কিন্তু দ্বিতীয় বাক্যটি কিন্তু ভুল হয়েছে। প্রশ্ন হলো কেন ভুল হয়েছে, এই জিনিসটা অনেকে আসলে বুঝেই না। এইটা মাথায় রাখতে হবে। ভুল হয়েছে এই জন্য, এইখানে লক্ষ্য করি এই গুণটা কিন্তু হি এর গুণ, তাহলে দুর্বল কে, দুর্বল হচ্ছে হি। আর ওয়াক করা কাজটা পারে না কে, এটাও কিন্তু হি পারে না। তার মানে গুণটা যার, কাজটা পারে না সেই একই জিনিস, একই জিনিস। এখন এখানে লক্ষ্য করি এই যে হেভি গুণটা হচ্ছে হলো বক্সের, অর্থাৎ বক্স জিনিসটা হচ্ছে ভারী, তাহলে হেভি গুণটা কার, বক্সের। কিন্তু ক্যারি করা কাজটা বক্স পারে না। বিষয়টা কি এরকম না, বক্স ভারী হওয়ার ফলে হয়তোবা আমি ক্যারি করতে পারি না, বক্সটা ভারী হওয়ার ফলে হয়তোবা সে ক্যারি করতে পারে না, বক্সটা ভারী হওয়ার ফলে হয়তোবা রহিম ক্যারি করতে পারে না। এই যে কেউ একজন ক্যারি করতে পারে না, এইটা কিন্তু এক্সট্রা সেন্টেন্সে বলা থাকবে। সেই এক্সট্রা সেন্টেন্স দেখে আমাদেরকে কি করতে হবে, এইখানে একটা পরিবর্তন আনতে হবে। আমি যদি এইভাবে লিখে দেই দ্য বক্স ইজ টু হেভি টু ক্যারি, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কেন ভুল হবে, তার কারণ এই বাক্যের সাথে মিলালে আমরা বুঝতে পারতেছি এখানে মনে হবে বক্সটা ভারী হওয়ার ফলে বক্সটা ক্যারি করতে পারে না।
আসলে বক্সটা ক্যারি করতে পারে না তা না, রহিম ক্যারি করতে পারে না, আমি ক্যারি করতে পারি না, তার মানে সেই জিনিসটা ঢুকাতে হবে এবং সেটা অবশ্যই এই টু প্লাস ভার্বের বেস ফর্মের আগে ঢুকাতে হবে, অর্থাৎ ঢুকাইতে হবে জাস্ট এইখানটাতে, অর্থাৎ এই অ্যাজেক্টিভের পরে হু অ্যাজেক্টিভ তারপরে ঢুকাইতে হবে। কিভাবে? ফর দিয়ে ঢুকাইতে হবে। এই যে তাহলে দ্য বক্স ইজ টু হেভি এজ এ ফর, আমি ক্যারি করতে পারি না, তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে ফর মি। সে ক্যারি করতে পারে না, তাহলে কি হবে? ফর হিম। অথবা লোকটি ক্যারি করতে পারে না, তাহলে হবে ফর ম্যান। এই জিনিসটা এইখানটায় হবে, তারপরে আমরা লিখবো ক্যারি। উত্তর করার সময় কিন্তু প্রথমে বের করব কোন কাজটি পারে না, কোন কাজটি করে না, তারপরে দেখবো সেই কাজটা আসলে সাবজেক্ট করা নেই এমন কিনা। ওয়াক করা কাজটি পারে না, কে পারে না? সাবজেক্ট। ওকে, ঠিক আছে, তাহলে টু এর পরে সরাসরি ভার্বের বেস ফর্ম লিখে দাও, হয়ে যাবে। কিন্তু এখানে দেখো, আমি যদি এটা লিখি দ্য বক্স ইজ টু হেভি, হেভি হওয়ার ফলে কোন কাজটি পারে না? ক্যারি করতে পারে না। কিন্তু এটা কি সাবজেক্ট পারে না? না, তা না। তার মানে আলটিমেটলি এই বাক্যটি হয় নাই, আমাকে অবশ্যই এখানে ফর দিতে হবে। তাহলে কখন ফর দিতে হবে আর কখন ফর দিতে হবে না, এটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ। তবে পরীক্ষার প্রশ্নে অনেক সময় এই ফরটা দেওয়াই থাকে স্টুডেন্টদেরকে সাহায্য করার জন্য, ফলে সেই ক্ষেত্রে স্টুডেন্টরা একটা এক্সট্রা বেনিফিট পেতেই পারে। ওকে, এবার আমাদের পরের জিনিস সেটা হচ্ছে ইনাফ টু এর ব্যবহার। সো আমরা কিন্তু টু টু শিখে ফেলেছি, এইবার আমরা চলে আসলাম ইনাফ টু এর ক্ষেত্রে। এনাফ টু কিন্তু ওই সো ডট 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 দ্যাট থেকেই সিম্পল এসে এনাফ টু হয়। কখন হয় বলেছিলাম? যখন সো ডট 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 দ্যাট এর পরের অংশটা অ্যাফার্মেটিভ থাকে তখন। ফলে আমরা এখন যে কাজটা করব, এখানে ইনাফ এর আগে একটা অ্যাজেক্টিভ বা অ্যাডভার্ব থাকবে সেই টু এর মতোই। আমাদের কাজ হচ্ছে এই অ্যাজেক্টিভ বা অ্যাডভার্বের ফলে কোন কাজটি করা যায়, কোন কাজটি করা যায় অথবা করা হয়, অথবা কোন ঘটনাটি ঘটে, সেটাই কিন্তু এইখানে হবে। অর্থাৎ টু টু এর ক্ষেত্রে কোনটা ঘটে না, কোনটা পারে না, কোনটা করতে পারে না, করে না, সেটা। আর এনাফ টু এর ক্ষেত্রে যেটা করে, যেটা ঘটে, সেইটা। সো এনাফ টু এই জন্য লিখতে কিছুটা সহজ, কারণ কোনটা ঘটে সেটা লিখতে হবে। একটা এক্সাম্পল দেখলেই বোঝা যাবে, হি ইজ ব্রিলিয়ান্ট ইনাফ। ইনাফের আগে কি আছে? ব্রিলিয়ান্ট। তাহলে আমাকে বের করতে হবে ব্রিলিয়ান্ট হওয়ার ফলে কোন ঘটনাটি ঘটে, ব্রিলিয়ান্ট হওয়ার ফলে কোন কাজটি করে, কোন কাজটি ঘটে, কোন কাজটি করা যায়, সেটা বের করতে হবে। তাহলে হি ইজ ব্রিলিয়ান্ট এনাফ, আমরা বলতে পারি সে জিপিএ 5 পেতে পারে। তাহলে টু গেট জিপিএ 5। আশা করি বোঝাই যাচ্ছে, এখানে কিন্তু সে জিপিএ 5 পেতে পারে, ব্রিলিয়ান্ট হওয়ার ফলে যেটা হয়, যেটা ঘটে, সেটা এখানে লিখবো। আর টু টু হলে যেটা করে না, যেটা ঘটে না, যেটা পারে না, সেটা লিখবো। সো দুটা কিন্তু একটু মানে মাথায় রাখার বিষয়, না হলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা যেহেতু সব বুঝে ফেলেছি, এইবার কাজ হচ্ছে গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট মনে রাখা। তো প্রথমটা হচ্ছে টু টু এর পরে যে ক্রিয়াটি করা যায় না, করতে পারে না, সেটা লিখতে হবে। কিন্তু এনাফ টু এর পরে যে ক্রিয়াটি করতে পারে, যেটা ঘটে, সেটা লিখতে হবে। আমি বারবার এই কথাটা বলতেছি, মাথায় রাখতে হবে। সাম্প্রতিক সময়ে এনাফ টু কিন্তু প্রশ্নকর্তাদের পছন্দের একটা বিষয় হয়ে গেছে পরীক্ষার, বোর্ড পরীক্ষাগুলোতে। ফলে বলা যায় না আগামী পরীক্ষাগুলোতে কিন্তু এনাফ টু চলে আসতে পারে। এরপরে টু টু এর ক্ষেত্রে কে কাজটি করতে পারে না, তাকে, টু টু এর ক্ষেত্রে এটা আছে, তাকে সাবজেক্টের স্থানে থাকতে হবে। অর্থাৎ হাঁটতে পারে না কে? সাবজেক্ট। ক্যারি করতে পারে না কে? সাবজেক্ট না। তার মানে আমাকে অবশ্যই তখন কি করতে হবে? টু অ্যাডজেক্টিভের পরে ফর দিয়ে যে কাজটা করতে পারে না তাকে বসাতে হবে অবজেক্ট ফর্মে, এবং তারপরে ভার্বের বেস ফর্ম সহ বাকি অংশটা লিখতে হবে। সো এই রুলটা শুধুমাত্র টু টু এর জন্য। ফরের কাহিনী ইনাফের ক্ষেত্রে কখনোই ঘটে না। ইনাফ টু এর ক্ষেত্রে ফরের মতো কোনো স্ট্রাকচার নেই। ইনাফ টু এর ক্ষেত্রে টু এর পরে কোন কাজটা করে, পারে, সেটা লিখে দিব বেস ফর্ম, অর্থ করে বাকি ওয়ার্ড গুলো আসবে বেস ফর্মের পরে। কিন্তু টু টু এর কিন্তু স্ট্রাকচার দুইটা, একটা সরাসরি টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর একটা হচ্ছে ফর দিয়ে যে পারে না তাকে অবজেক্ট ফর্মে লিখে তারপরে বেস ফর্ম, তারপরে বাকি অংশ। আশা করি এই দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের মাথায় থাকবে, যেটা আমি কিছুক্ষণ আগে শিখিয়েছি। এইবার চলে আসি পরে আমাদের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস। সো ময়মনসিংহ বোর্ড 2024 একেবারে সাম্প্রতিক সময়ে। দ্য সিলিং ফ্যান ইজ নট হাই, নট সো হাই। সিলিং ফ্যানটা হয় না অতটা উঁচুতে। হি ইজ টল এনাফ, হি ইজ টল এনাফ। যেহেতু একটা অ্যাডজেক্টিভ পেয়েছি টল, এবং তারপরে আমি এনাফ পেয়েছি, তাহলে বোঝাই যাচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস এনাফ যখন হবে, এরপরে আমরা কিন্তু টু প্লাস ভার্বের বেস ফর্ম দিব।
এনাফ টু এর স্ট্রাকচার। আশা করি ক্লিয়ার হয়ে গেছি। অ্যাডজেক্টিভের পরে এনাফ যদি আসে, অ্যাডভার্বের পরে এনাফ যদি আসে, তাহলে এরপরে হয় টু প্লাস ভার্বের বেস ফর্ম। এখন এইখানে কোন ভার্বটা লিখবো, কোন ভার্বটা লিখবো? এই যে টল হওয়ার ফলে যেই কাজটি করতে পারে, অথবা যেই ঘটনাটি ঘটে, অথবা যেই কাজটি করা যায়, সেই কাজটি লিখবো, সেই ক্রিয়াটি লিখবো, পরে অর্থ করে অন্য কোনো ওয়ার্ড লাগলে সেই ভার্বের পরে লিখবো। তো এখন ভেবে দেখি, যেহেতু সিলিং ফ্যানটা অতটা উঁচুতে নয়, সে যথেষ্ট লম্বা, ইনাফ মানে যথেষ্ট, সে যথেষ্ট লম্বা, আমরা বলতেই পারি টু টাচ দ্য ফ্যান, টু টাচ দ্য ফ্যান। তাহলে ফ্যানটিকে স্পর্শ করার জন্য সে যথেষ্ট লম্বা। আশা করি বোঝাই যাচ্ছে লম্বা হওয়ার ফলে সে কোন কাজটা করতে পারে, টাচ করতে পারে। তো যেহেতু এখানে এনাফের আগে একটা অ্যাডজেক্টিভ ছিল, তাই আমরা এখানে টুটা লিখে নিয়ে পরে বাকি অংশটা লিখলাম, আর টাচের পরের ওয়ার্ড গুলো অর্থ করে এসেছে বলে দিলাম। সো এখানে ফ্যান সম্পর্কে কথা ছিল, সেই জন্য আমরা ওখানে ফ্যান সম্পর্কেই লেখার চেষ্টা করেছি। আশা করি এই স্ট্রাকচারটি বুঝতে কারো সমস্যা থাকবে না। পরবর্তী যে কোশ্চেনটি, এটাও একটি বোর্ড কোশ্চেন, এবং এই কোশ্চেনটি কুমিল্লা বোর্ড 2024 সালে এসেছে। ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে মোস্ট অফ দি প্যারেন্টস, বেশিরভাগ পিতামাতা অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের বেশিরভাগ পিতামাতা আর নট ইন্টারেস্টেড, তারা আগ্রহী নন যথেষ্ট, ইনাফ, শূন্যস্থান। সো এই যে ইনাফের আগে একটা কি আছে, ইন্টারেস্টেড একটা অ্যাডজেক্টিভ আছে। তো এখন এরপরে আমরা বুঝতেই পারছি টু প্লাস ভার্বের বেস ফর্ম দিব। তো প্রশ্ন হচ্ছে কোন ভার্বের বেস ফর্মটা দিব। এক্সট্রা সেন্টেন্স আমাকে অবশ্যই পড়তে হবে। এক্সট্রা সেন্টেন্সেই কিন্তু আমাদের ইঙ্গিত দেওয়া আছে যে এইখানটায় কোনটা লিখতে হবে। আমি বারবার বলতেছি, স্টুডেন্টরা এই জায়গাটাতে মিস করে যে তারা এক্সট্রা সেন্টেন্সের ইনফরমেশনটাকে মাথায় নেয় না, সে নিজের মতো করে এখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম লেখার চেষ্টা করে, যেটা সম্পূর্ণ রূপেই আসলে ব্যর্থ হয়, উত্তরটি ভুল হয়ে যায় অনেক সময়। সো এখানে পড়ে দেখি, দে থিঙ্ক দ্যাট, এই দে মানে কিন্তু প্যারেন্টস, তারা চিন্তা করে এডুকেটিং দেয়ার ডটার্স, তাদের মেয়েদেরকে, তাদের কন্যাদেরকে শিক্ষা দেওয়াটা ইজ নাথিং বাট এ ওয়েস্টেজ অফ মানি, এটা টাকা অপচয় করা ছাড়া আর কিছুই নয়। টাইম অ্যান্ড মানি, সময় এবং টাকা অপচয় করা ছাড়া কিছুই নয়। ফলে বোঝাই যাচ্ছে এডুকেটিং দেয়ার ডটার্স, তাদের কন্যাদেরকে শিক্ষা দেওয়া তাদের কাছে মনে হয় সময় এবং টাকা উভয়েরই অপচয় ছাড়া কিছুই না, এটা মনে হয়। এবার ভেবে দেখি যে ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে মোস্ট অফ দি প্যারেন্টস অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের বেশিরভাগ পিতামাতারাই আগ্রহী নয়। এই আগ্রহী হওয়ার ফলে কোন কাজটি ঘটতো সেটা আমরা লিখবো। কিন্তু আমাদের ওই নট দেখে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। আগ্রহী হওয়ার ফলে তারা আসলে তাদের কন্যাদেরকে শিক্ষিত করত, এডুকেট করত দেয়ার ডটার্সকে। বাট তারা মনে করে, তারা চিন্তা করে যে মেয়েদেরকে, কন্যাদেরকে এডুকেট করা, শিক্ষিত করা, এটা হচ্ছে সময় এবং টাকার অপচয় ছাড়া কিছুই নয়। সো আমরা এখানে দিব ইনাফ টু এডুকেট, টু এডুকেট দেয়ার ডটার্স। আশা করি বুঝতেই পারতেছি, এইখানটায় লিখবো, এবং সঠিক উত্তর যতটুকু লিখবো তার নিচে আন্ডারলাইন করে দিতে হবে, এটা আমরা জানি। এবং পুরো সেন্টেন্সটাই তুলতে হবে, অর্থাৎ ইট থেকে শুরু করে এই ফুল স্টপ পর্যন্ত পুরোটাই তুলবো, শুধু এই অংশটুকু আন্ডারলাইন করে দিব। এক্সট্রা সেন্টেন্সটা না তুললেও কোনো সমস্যা নাই, তুললেও কোনো বিশেষ সমস্যা নেই। তো আশা করি আমরা এই বাক্যটা বুঝতে পারছি। ইন্টারেস্টেড হওয়ার ফলে তারা কি করতো সেটা বের করব। ওখানে নট দেওয়া আছে দেখে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। আমাদের রুলটা হচ্ছে, এখানে যে গুণটা থাকবে সেই গুণের ফলে কি ঘটে বা কি করে বা কি করা যায় সেটা বাংলা করলে দেখি অর্থটা এসছে কিনা। যে এটা সত্য যে বেশিরভাগ পিতামাতায়, আমাদের দেশের বেশিরভাগ পিতামাতায় এতটা ইন্টারেস্টেড নয় তাদের সন্তানদেরকে শিক্ষিত করতে, তাদের কন্যাদেরকে শিক্ষিত করতে। তারা মনে করে এটা এটা। আশা করি বুঝাতে পারছি। অর্থ করেও দেখা গেল যে এটা সঠিক হয়ে গেছে। ফলে আমাদের নিয়মটা আমি আবারও বলি, এইখানে যে গুণটা থাকবে, এইটার ফলে কোন ঘটনাটি ঘটে, কোন কাজটি করে, কোন কাজটি করা যায়, সেটা আমরা এখানে বেস ফর্ম আকারে লিখে দিলেই হয়ে যাবে। এবং কোন কাজটি লিখলাম, যেটা পরের বাক্যে, এক্সট্রা বাক্যে একটা ইন্ডিকেশন দেওয়া আছে, নির্দেশনা দেওয়া আছে, যে তারা মনে করে কন্যাদেরকে শিক্ষিত করা এটা হলো একটা সময় এবং অর্থের অপচয় ছাড়া কিছুই না। তার মানে বোঝাই যাচ্ছে তারা যদি ইন্টারেস্টেড হতো তাহলে তাদের কন্যাদেরকে এডুকেট করতো। তাই আমরা লিখলাম টু এডুকেট দেয়ার ডটার্স। আশা করি খুবই সহজ এটা হয়ে যাওয়ার কথা। পরবর্তী যে কোশ্চেনটি, সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2024-এর কোশ্চেন। দ্য পোয়েম ইজ
টু ডিফিকাল্ট ফর। এইখানে ফরটা দিয়ে দিছে, খুবই ভালো কথা, কিন্তু আমরা ফরের কাহিনী আগে করব না, এটা পরে বের করব। তার কারণ আমাকে প্রথমে বের করতে হবে ডিফিকাল্ট হওয়ার ফলে কোন কাজটি করা যায় না, সেইটা আগে টু দিয়ে এইখানে ভার্বের বেস ফর্ম আকারে লিখব, যেটা করা যায় না। এবার এই কাজটা যে করতে পারে না তাকে আমরা এইখানটায় লিখব অবজেক্ট ফর্মে, অবজেক্ট হিসেবে। এইভাবে করতে হবে, আগেই কেউ এটা বসানোর চেষ্টা করার দরকার নাই, এটা উল্টা হয়ে যাবে কাজ। তাহলে পোয়েম যদি ডিফিকাল্ট হয়, তাহলে ডিফিকাল্ট হওয়ার ফলে কোন কাজটি করা যায় না, আমরা বুঝতেই পারতেছি ডিফিকাল্ট হওয়ার ফলে কবিতাটি বোঝা যায় না, তাহলে আমরা বলতে পারি টু আন্ডারস্ট্যান্ড। তাহলে কবিতা বোঝার চেষ্টা করবে কে, সেই আসলে বুঝতে পারবে না, বিষয়টা তো এরকমই, তাই না? কবিতাটা কঠিন হওয়ার ফলে বোঝা যায় না, তাহলে কে বুঝতে পারে না? উত্তর হচ্ছে স্টুডেন্ট। তাহলে ফর আমি দিতে পারি ফর দি স্টুডেন্ট, একটা ছাত্রের কথা বললাম, অথবা বলতে পারি ফর হিম, তাতেও হবে। এখানে যেহেতু এক্সট্রা কোনো সেন্টেন্স দেওয়া ছিল না, তার মানে এখানে ফর দি স্টুডেন্ট বলি আর ফর হিম বলি, ফর হার বলি, কোনো সমস্যা নাই, সবই সঠিক। শুধুমাত্র এই কাজটা আমাকে বের করতে হবে, আন্ডারস্ট্যান্ড। ডিফিকাল্ট হওয়ার ফলে কোনো কবিতা যদি ডিফিকাল্ট হয়, তাহলে কোন কাজটি করা যায় না, কোন কাজটি পারা যায় না, সেটা হলো বোঝা যায় না, আন্ডারস্ট্যান্ড করা যায় না। আশা করি ক্লিয়ার হয়ে গেছি এখানে কিভাবে উত্তরটি বের করা হলো। পরবর্তী যে কোশ্চেনটি, সেটি হচ্ছে যশোর বোর্ড 2023-এর কোশ্চেন। দ্য বক্স ইজ ভেরি হেভি, বাক্সটি খুব ভারী। আর ইউ স্ট্রং এনাফ, তুমি কি যথেষ্ট স্ট্রং? বুঝতেই পারতেছি এইখানে স্ট্রং শব্দটি হলো একটা অ্যাডজেক্টিভ এবং এরপরে কিন্তু এই ইনাফ কথাটি আছে। তাহলে আমরা জানি এখানে টু প্লাস একটা ভার্বের বেস ফর্ম হবে। কোন ভার্বটা হবে? স্ট্রং হওয়ার ফলে যেই কাজটি করা যায়, যেই কাজটি করতে পারে, সেইটা হবে। তাহলে স্ট্রং হওয়ার ফলে সে ক্যারি করতে পারে, তার আমরা লিখবো হচ্ছে টু ক্যারি। এরপরে কিছু লিখবো কিনা অর্থ করে দেখতে হবে। বক্সটি খুবই ভারী, তুমি কি যথেষ্ট শক্তিশালী টু ক্যারি দ্য বক্স, তাহলে কমপ্লিট হয়ে গেল। আমি দ্য বক্স না লিখলেও হবে, তো আমি লিখেই দিলাম, একটুখানি দেখে দেখেই তো লিখতেছি, এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দেওয়াই আছে। তাহলে বোঝাই গেল তুমি কি যথেষ্ট শক্তিশালী টু ক্যারি দ্য বক্স। আশা করি ক্লিয়ার, যে ইনাফ থাকলে আমরা যে কাজটি করতে পারে, যে কাজটি করা যায়, সেইটা আমরা লিখি। ওকে, এরপরে ময়মনসিংহ বোর্ড 2023-এর একটা কোশ্চেন। ইট ওয়াজ মাই ফার্স্ট লেকচার, এটা ছিল আমার প্রথম ভাষণ, প্রথম লেকচার, হয়তো বা কোনো একটা ক্লাসে বা কোনো জায়গায়। আই ওয়াজ টু নার্ভাস, এইবার লক্ষ্য করা যাচ্ছে যে একটা অ্যাডজেক্টিভের পূর্বে এখানে কি আছে? টু আছে। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, প্রথমত টু এর সাথে ভার্বের বেস ফর্ম দিতে হবে, এমন একটা ভার্ব যেটা নার্ভাস হওয়ার ফলে করা যায় না, ঘটে না, করতে পারে না, এমন একটা কিছু। তাহলে বোঝাই গেল এটা ছিল আমার প্রথম লেকচার, আমি এতই নার্ভাস ছিলাম, নার্ভাস থাকার ফলে এই লেকচারটা ডেলিভারি দিতে পারতেছিলাম না। অনেক সময় আমরা দেখি না যে অনেক সময় বক্তব্য দিতে এসে অনেকে একটু তুতলানো শুরু করে, অথবা অনেকে হচ্ছে কি বলবে খুঁজে পাচ্ছে না, অবশ্যই ধন্যবাদ বলে দিয়ে চলে যায়। এরকম কিন্তু অনেক মজার ঘটনা ঘটে আর কি, যখন আমরা বক্তব্য দেওয়ার চেষ্টা করি। তো যখন প্রথম কোনো লেকচার কেউ দেয় কোথাও, এটা শিক্ষক হতে পারে, শিক্ষক ছাড়া অন্য যে কেউ লেকচার দিতে পারে যে কোনো বিষয়ে। সো সে এতই নার্ভাস, আমি ছিলাম এতই নার্ভাস যে নার্ভাস হওয়ার ফলে কি করা যায় না, কি ঘটে না, সেটা বের করতে হবে, যে লেকচারটা ডেলিভারি দিতে পারি না। সো আগে দিতে হবে টু, তারপরে ডেলিভার দি লেকচার। এখন এই বাক্যটায় ফর আসবে কিনা, নার্ভাস গুণটা যেহেতু আমার, ডেলিভার করা কাজটি পারি না সেটাও কিন্তু আমি, তার মানে এই স্ট্রাকচারে কিন্তু ফর দেওয়ার কোনো সুযোগ নেই। আশা করি টু টু বুঝতে কারোর কোনো সমস্যা থাকার কথা নয়। আশা করি এনাফ টুও বুঝে ফেলেছি, টু টুও বুঝে ফেলেছি। সো এইগুলো নিয়ে আমাদের বোর্ড কোশ্চেন গুলো সলভ করতে হবে। সকল বোর্ড কোশ্চেন সলভ করে ফেললে আশা করি আমাদের পরীক্ষায় হুবহু কোশ্চেন কমন পেলেও পেয়ে যেতে পারি। আমাদের পরবর্তী রুলটি হচ্ছে সো দ্যাট, পার্থক্য আছে। আগেরটা ছিল সো ডট 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 দ্যাট, মানে মাঝখানে একটা অ্যাডজেক্টিভ ছিল অথবা একটা অ্যাডভার্ব ছিল, আর এখন জিনিসটা হচ্ছে একসাথে, সেটা হলো সো দ্যাট। তাহলে সো দ্যাটের বাংলা হচ্ছে যেন, অথবা সো দ্যাটের বাংলা হচ্ছে হলো যাতে। আশা করি বোঝা যাচ্ছে সো ডট 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 দ্যাটের মতন সো দ্যাট নিজেও কিন্তু একটি ক্লজ মার্কার। যেহেতু সে একটি ক্লজ মার্কার,
তাহলে সো দ্যাট ওয়ালা বাক্যটাও কিন্তু একটি কমপ্লেক্স সেন্টেন্সই হতে যাচ্ছে। আশা করি বোঝা গেল যে সো ডট 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 দ্যাট ওটা একটা ক্লজ মার্কার ছিল, এখন যেটা দেখতে পাচ্ছি সো দ্যাট এটাও কিন্তু একটা ক্লজ মার্কার। অনেকেরই সমস্যা থাকে যে ক্লজ মার্কার গুলোকে চেনা, যদিও আমি আমাদের প্রথম লেকচারে বেসিক অংশে ক্লজ মার্কার গুলোকে চেনানোর চেষ্টা করেছি, এরপরেও সেন্টেন্স কমপ্লিটিং এর সময় প্রতিটা রুলেই আমি কিন্তু বারবারই বলে দিব যে কে ক্লজ মার্কার আর কে ক্লজ মার্কার না, কাকে দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স হবে অথবা কাকে দিয়ে সিম্পল সেন্টেন্স হবে, এগুলো আমি সবই বলে দিব যাতে ক্লজ মার্কার সম্পর্কিত জ্ঞানটি একেবারেই একেবারেই পার্মানেন্ট হয়ে যায় আমাদের স্টুডেন্টদের মস্তিষ্কে। ওকে, সো এরপরে যেহেতু সো দ্যাট এটি ক্লজ মার্কার, আবারও সেই একই প্রশ্ন, তাহলে কোনটা আমার প্রিন্সিপাল ক্লজ আর কোনটাই বা আমার সাবঅর্ডিনেট ক্লজ? আশা করি এইখানে এসে আমরা সবাই বুঝতে পারতেছি কোনটা প্রিন্সিপাল ক্লজ হবে আর কোনটা সাবঅর্ডিনেট ক্লজ হবে। তারপরেও আমরা একটু দেখতে চাই আসলে কোনটা কি হয়। প্রথমত সো দ্যাট এর আগের অংশে একটি ক্লজ, পরের অংশে একটি ক্লজ। যেহেতু আগের অংশটি এখানে আছে, এইটা হবে আমাদের প্রিন্সিপাল ক্লজ। কারণ ক্লজ মার্কারের, এটা একটা ক্লজ মার্কার, এর ঠিক পরে ঠিক সাথে যে ক্লজটি থাকে সেটা হলো একটি সাবঅর্ডিনেট ক্লজ। এবং মনে রাখতে হবে এই যে ক্লজ মার্কারটা সে নিজেও কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের অংশ। তার মানে এইটুকু শুধু সাবঅর্ডিনেট ক্লজ না, বরং এই সো দ্যাট থেকে শুরু করে পুরোটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ফলে আমরা প্রিন্সিপাল ক্লজটা জেনে ফেলেছি এই পাশ, সাবঅর্ডিনেট ক্লজটা জেনে ফেলেছি ওই পাশ। এখন যেটা গুরুত্বপূর্ণ কথা, যে আমাদের পরীক্ষায় যখন সেন্টেন্স কমপ্লিটিং আসবে সো দ্যাট দিয়ে, তখন কোন অংশটা চাওয়া হয়? একেবারে সহজ প্রশ্ন, সহজ উত্তর, পরের অংশটা চাওয়া হয়। দু একটা ক্ষেত্রে স্যাররা একটু বিদঘুটে পথে চলে যায়, এই অংশটাও চাইতে পারে, বাট এই ঘটনা ঘটবে না এটাই বলা যায়, কারণ একটা বোর্ডে মনে হয় এরকম একটা কোশ্চেন এসেছিল, এইখানে শূন্যস্থান বা আগের অংশে শূন্যস্থান, বাই এইটা হওয়ার কথা না। আমাদের মূল টার্গেট হচ্ছে এই অংশটা, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটা আমার কাছে চাওয়া হবে। প্রশ্ন হচ্ছে এই অংশে কোন কথাটা বললে, কি বললে মনের ভাবটা প্রকাশ পাবে, অর্থাৎ মনের ভাব প্রকাশ করার জন্য এখানে কোন কথাটা বলতে হবে। সো সেটা আমরা এখন জানবো এবং তারপরে সেটা কিভাবে লিখবো সেটাও কিন্তু আমরা জানার চেষ্টা করব। সো প্রথমত চলে আসি, এই যে সো দ্যাট এর পরের অংশটা এখানে কি হবে? এইখানে যা বলা থাকবে, এই যে আগের অংশ, তার মানে এটা কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। তাহলে এইখানে যা বলা থাকবে আমাদের কাজ হলো সেই অংশটাকে প্রশ্ন করতে হবে কেন দিয়ে, প্রশ্ন করতে হবে কি জন্য দিয়ে, প্রশ্ন করতে হবে কি উদ্দেশ্যে দিয়ে। তো এই কাজটা সে কেন করলো, এই কাজটা সে কি জন্য করলো, এই কাজটা সে কি উদ্দেশ্যে করলো, প্রশ্ন করার পরে সেই যে উত্তরটা পাওয়া গেল, সেই উত্তর হিসেবে আমাকে একটা ক্রিয়া খুঁজে বের করতে হবে, একটা ভার্ব খুঁজে বের করতে হবে। এবং এই যে ভার্বটা বের করলাম, এই ভার্বটাই কিন্তু এই ভার্ব। তার মানে আমাদের প্রথম কাজ হচ্ছে আগের অংশটাকে কেন দিয়ে প্রশ্ন করা, কি জন্য দিয়ে প্রশ্ন করা, কি উদ্দেশ্যে দিয়ে প্রশ্ন করা, এবং উত্তর হিসাবে একটি কাকে বের করা, একটি ভার্ব বের করা, যেই ভার্বটি আমার ফাইনাইট ভার্ব হবে। এবং তারপরে দেখা যে এই ভার্বটি আসলে কে সম্পাদন করবে, এই ভার্বটি যে সম্পাদন করবে সেই হলো সাবজেক্ট। সো এই যে সাবজেক্ট বের করে ফেললাম, অর্থাৎ এই ভার্বটি দ্যাট এর পরের অংশের ফাইনাইট ভার্ব হবে এবং ভার্বটি যে করবে সে আমাদের সাবজেক্ট হবে। এইটুকু বের করা হয়ে গেলে এবার বাংলায় পুরো বাক্যটি কমপ্লিট করতে হবে, মনের ভাবটি সম্পূর্ণ করতে হবে বাংলায়। তারপরে আমাদের কাজ হচ্ছে ইংরেজিতে লেখা শুরু করা। সো এখন আমরা যদি একটা প্র্যাকটিস কোশ্চেন দেখতে চাই, হি স্টাডিড হার্ড সো দ্যাট, তাহলে আমাদের প্রথম কাজ হবে এই যে সে কঠোর পড়াশোনা করলো, কেন সে কঠোর পড়াশোনা করলো, কি জন্য সে কঠোর পড়াশোনা করলো, কি উদ্দেশ্যে সে কঠোর পড়াশোনা করলো, সেটা আমাকে বের করতে হবে। এবং সেইটা একটা ক্রিয়া, কিন্তু যদি আমি বলি পাশ করার জন্য, ওকে সে কঠোর পড়াশোনা করলো পরীক্ষায় পাশ করার জন্য, কে পাশ করবে? সে কঠোর পড়াশোনা করেছে, তাহলে পরীক্ষায় পাশ করবে সে অবশ্যই, স্বাভাবিক কথা। তাহলে আমি পেয়ে গেলাম সে হলো আমার সাবজেক্ট আর পাশ করা হলো আমাদের ভার্ব। অথবা যদি বলা হয় সে কঠোর পড়াশোনা করলো, কেন করলো? জিপিএ 5 পাওয়ার জন্য। ওকে, কে জিপিএ 5 পাবে? সে, তাহলে সে জিপিএ 5 পাওয়ার জন্য কঠোর পড়াশোনা করলো। তার মানে আমি ভার্বটা পেয়ে গেছি জিপিএ 5 পাওয়া, আমি ভার্বটা পেয়ে গেছি পাশ করা। এখন কাজ হচ্ছে লিখে প্রকাশ করা। এই ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে যে জিপিএ 5 পাওয়ার জন্য অথবা পাশ করার জন্য এই যে আমরা মনের ভাবটা প্রকাশের জন্য যে বিষয়টা দিচ্ছি, এটা কিন্তু আমাদের এক্সট্রা সেন্টেন্স দেখে দিতে হবে। এইখানে কোনো এক্সট্রা সেন্টেন্স ছিল না, ফলে আমরা মনের মাধুরী মিশায় বলছি জিপিএ 5 পাওয়া, আমরা মনের মাধুরী মিশায় বলছি পাশ করা, যা বলতেছি তাই হইতেছে।
বাট পরীক্ষার প্রশ্নে যখন এক্সট্রা সেন্টেন্স দেওয়া থাকবে সেই সেন্টেন্সের তথ্যের আলোকে আমাকে বিবেচনা করতে হবে আমি এইখানটায় কোন কথাটা লিখবো, জিপিএ 5 পাওয়া লিখবো নাকি পাশ করা লিখবো, কি লিখবো সেটা আমাকে ভেবে দেখতে হবে। আশা করি বুঝাতে পারছি। এখানে এক্সট্রা সেন্টেন্স ছিল না, তাই মনের মাধুরী মিশিয়ে জিপিএ 5 পাওয়ার কথা বললাম, পাশ করার কথা বললাম। এইবার কাজ হচ্ছে সেই ভার্বটা যে করে সে হলো সাবজেক্ট, সাবজেক্টটাকে আমরা পেয়ে গেছি, এবার লিখে প্রকাশ করার পালা। সো আমরা যদি এখন লিখে প্রকাশ করি তাহলে কি হবে, তাহলে লিখে প্রকাশ করতে গেলে আগে বাংলায় দেখতে হবে এখানে পুরো কথাটা কি আসলো। বাংলা করলে এরকম হয়, সে কঠোর পড়াশোনা করলো যেন অথবা যাতে সে পাশ করতে পারে। একটু আগে আমি বলেছিলাম সো দ্যাট এর বাংলা হচ্ছে যেন, অথবা সো দ্যাট এর বাংলা হচ্ছে যাতে। আমি এটা আগেই বলেছিলাম, ফলে আশা করি মনেই আছে, সে পাশ করতে পারে, পাশ করাই দিলাম সহজটা, তাই না? এখন যেহেতু এখানে করতে পারে, এই যে পারে পেয়েছি, তাহলেই আমি বলতে পারবো এই পাশে ক্যান হবে অথবা কুড হবে। মনে রাখতে হবে আবারও সেই একই কথা, সো দ্যাট এর স্ট্রাকচারেও পরে ক্যান কুড হবেই হবে, এইটা যেন আমরা কখনো মনে না করি। আমরা অর্থ করে দেখব যে আসলে এখানে বাংলায় পারে, পারতো, পারলো এমন কোনো কিছু আছে কিনা। যদি থাকে তাহলে ক্যান বা কুড হবে। আবারও সেই আগের মতো করেই বলবো, ক্যান হবে না কুড হবে আগের অংশ দেখে হবে, কারণ আগের অংশ তো প্রিন্সিপাল ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজ দেখেই তো আমরা বলবো এই পাশে সাবঅর্ডিনেট ক্লজে কোন টেন্স হবে। আমি আবারও বলি, এই কথাগুলো বেসিক, আমরা কিন্তু 1 নম্বর লেকচার আলোচনা করেছি। যদি কারোর বুঝতে সমস্যা হয় বেসিকটা আগে দেখে আসতে হবে, আগে আয়ত্ত করতে হবে, পরে এখানে আসতে হবে। কারণ প্রিন্সিপাল ক্লজে পাস্ট থাকলে সাবঅর্ডিনেট ক্লজে অবশ্যই পাস্ট হবে, ফলে এখানটায় কুড হবে। যদি এখানে প্রেজেন্ট থাকতো তাহলে এখানটা আমরা কিন্তু ক্যান দিতাম। আশা করি আমরা কিভাবে করব এই বিষয়টা বুঝে ফেলেছি। এখন আমাদের এখানকার সেই গুরুত্বপূর্ণ উত্তরটি এখন কি দাঁড়াচ্ছে। এখন তাহলে আমরা উত্তরটি লিখবো। উত্তরটি তাহলে কি দাঁড়াচ্ছে? উত্তরটি দাঁড়াচ্ছে এরকম যে সো দ্যাট হি কুড পাস ইন দ্য এক্সাম, হি স্টাডিড হার্ড সো দ্যাট হি কুড পাস ইন দ্য এক্সাম। আমরা পরীক্ষায় জাস্ট এইভাবে লিখবো পুরো বাক্যটা, এবং যে অংশটা আমি অ্যাড করলাম, যে অংশটা আমি পূর্ণ করলাম, সেই অংশের নিচে আন্ডারলাইন করে যিনি খাতা দেখবেন তাকে জানিয়ে দেব যে এটা আমি অ্যাড করেছি, আপনি দেখেন এটা সঠিক আছে কিনা। আশা করি আমরা এই ধরনের কোশ্চেনগুলো এখন বের করতে পারবো। তবে এই ক্ষেত্রে আবারও সেই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় মনে রাখতে হবে। প্রথমটা হচ্ছে দ্যাটের পরে ক্যান বা কুড হবেই এমন কোনো বাধ্যবাধকতা নেই, এটা আমি আগেই বলেছি। বরং মনের ভাব প্রকাশ করতে গিয়ে পারে, পারতো, পারলো এমন কিছু আসে কিনা দেখব। যদি আসে তাহলে আমি ক্যান বা কুড ব্যবহার করব। এরপরে ক্যান হবে না কুড হবে সেটা অবশ্যই আগের অংশ দেখে হবে, অর্থাৎ আগের অংশটা প্রিন্সিপাল ক্লজ, সেই অংশ যদি প্রেজেন্ট থাকে তাহলে পরের অংশে ক্যান হবে, যদি আগের অংশে পাস্ট থাকে তাহলে পরের অংশে কুড হবে। সো এবার আমাদের প্র্যাকটিসের পালা। আমরা একটু প্র্যাকটিস করে দেখতে চাই ময়মনসিংহ বোর্ড 2024 কেমন কোশ্চেন এসেছিল। আয়েশা ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আয়েশা হলো একজন অতি মেধাবী ছাত্র বা ছাত্রী। হি স্টাডিজ হার্ড, তাহলে সে কঠোর পড়াশোনা করে। তাহলে কঠোর পড়াশোনা করে, কেন সে কঠোর পড়াশোনা করে, কি জন্য সে কঠোর পড়াশোনা করে? যেহেতু সে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, নিশ্চয়ই সে পাশ করার জন্য কঠোর পড়াশোনা করে না। ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা কিন্তু পাশ করার জন্য পড়াশোনা করে না, বরং তারা জিপিএ 5 পাওয়ার জন্য পড়াশোনা করে, ঠিক না? তাহলে আমরা বুঝে ফেললাম যে সে কেন কঠোর পড়াশোনা করে, কি জন্য কঠোর পড়াশোনা করে। উত্তর হচ্ছে জিপিএ 5 পাওয়ার জন্য। কে পাবে? সে পাবে। তাহলে আমি যদি এখন মিলিয়ে বাংলা বাক্যটা কমপ্লিট করি তাহলে কি হবে? সে কঠোর পড়াশোনা করে যেন সে জিপিএ 5 পেতে পারে। ওকে, বাংলায় আমি পারে পেয়েছি, তাহলে এখানে ক্যান বা কুড হবে। ক্যান হবে না কুড হবে, আগের অংশ দেখে হবে। এখানে বলা আছে স্টাডিজ, তার মানে এটা কি কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে এই পাশে হবে কিন্তু ক্যান। তাহলে সো দ্যাট শি, তাহলে কি হলো? সো দ্যাট শি ক্যান গেট জিপিএ 5.00। আশা করি আমরা বুঝতে পারছি যে কিভাবে কাজটা করতেছি। এখানে ক্যান না কুড স্টাডিজ দেখে দিলাম কিন্তু, তাই না? ওকে, আমরা চলে আসি এরপরে। পরের প্র্যাকটিসটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2024 সেই কোশ্চেনটা, আর্লি রাইজিং ইজ গুড ফর হেলথ। তাহলে সকালে ওঠা হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো। আমি বারবার বলি এক্সট্রা সেন্টেন্সের তথ্য বিবেচনায় নিতে হবে, বি কেয়ারফুল, এটা নিতেই হবে। সেন্টেন্স কমপ্লিটিং এর এটাই মূল বিষয়। আমি নিজের মনের মাধুরী মিশায় লিখতে আসি নাই, স্ট্রাকচার শিখতে এসেছি। এন্ড দেন এখানে কোনটা লিখলে মনের ভাব প্রকাশ পাবে। সেন্টেন্সটা, সেন্টেন্স কমপ্লিটিং মানেই তো মনের ভাবটা প্রকাশ করা। সেন্টেন্স হতে হলে মনের ভাবটা কমপ্লিট হতে হবে। এই কথাটা কেন আমরা বুঝি না, এটা আমি আসলে বুঝি না ভাই।
সো প্রথম কথা হচ্ছে মনের ভাবটা প্রকাশ পেতে হবে। আর মনের ভাবটা কি আমার নিজের মন থেকে দিব? এটা পরীক্ষার প্রশ্ন, পরীক্ষার সিচুয়েশন একটা আছে, এই যেখানে সিচুয়েশন তৈরি করা। এর প্রেক্ষিতে আমরা বলবো ওখানে কি হবে। ইউ শুড রাইজ আর্লি। তোমার উচিত সকাল সকাল ঘুম থেকে ওঠা। সো দ্যাট, তাহলে কেন তুমি সকাল সকাল ঘুম থেকে উঠবা? কি জন্য উঠবা? এখানে বলাই আছে যে সকালে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো, গুড ফর হেলথ। তাহলে কেন তুমি উঠবা? যেন তুমি স্বাস্থ্যবান হতে পারো, যেন তুমি হেলদি হতে পারো। ঠিক না কথাটা? তাহলে তাহলে যেন, সো দ্যাট, তুমি যেন, ইউ হতে পারো। তাহলে ক্যান বা কুডের কিছু একটা হবে, পারো পারো। তাহলে ক্যান হবে না কুড হবে? আগের অংশ দেখে হবে। এইখানে শুড দেখে কেউ আবার এটাকে পাস্ট টেন্স যেন মনে না করি। এটি শুড কিন্তু প্রেজেন্ট টেন্স। তাহলে সো দ্যাট ইউ ক্যান বি, হতে পারো, ইউ ক্যান বি হেলদি, যেন তুমি স্বাস্থ্যবান হতে পারো। আশা করি বুঝাতে পারছি যে এক্সট্রা সেন্টেন্সের সাথে কিভাবে আমরা সেন্টেন্স কমপ্লিটকে কানেক্ট করি, আমাদের অংশ যেটা আমি অ্যাড করব সেটাকে কানেক্ট করি। এই জিনিসটা অবশ্যই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, যাতে আমরা এক্সট্রা সেন্টেন্সের সাথে কানেক্ট করতে পারি। সেটা কিন্তু আমি শিখাচ্ছি কিভাবে করতেছি। আমার টার্গেট ছিল এখানে যে কেন তুমি সকাল সকাল ঘুম থেকে উঠবা, কেন উঠবা? কারণটা এখানে বলা আছে হেলথের সাথে, হেলথের জন্য ভালো সকালে ঘুম থেকে ওঠা। তাহলে যেন তুমি ক্যান বি হেলদি, স্বাস্থ্যবান হতে পারো। এখানে দ্বিতীয় ভুলটা স্টুডেন্টরা যেটা করবে, শুড দেখে মনে করবে শ্যালের পাস্ট টেন্স শুড, এটা পাস্ট টেন্স, তাহলে আমি এখানে কুড দিব। না ভাই, শুড পাস্ট টেন্স নয়, শুড হলো প্রেজেন্ট টেন্স, ফলে আমরা এখানে ক্যান দিব। ওকে, এরপরে চলে আসি পরবর্তী। চট্টগ্রাম বোর্ড 2024 বোঝাই যাচ্ছে নূরজাহান স্টাডিজ মেডিসিন। তাহলে স্টাডি করে মেডিসিন নিয়ে, ঔষধ নিয়ে পড়াশোনা করে, মেডিসিন নিয়ে পড়াশোনা করে, মানে ডাক্তার হতে চাচ্ছে এরকম কিছু একটা। সো দ্যাট, কেন পড়াশোনা করে? যেন, এই মেডিসিন নিয়ে পড়াশোনা করা কেন করে, কি জন্য করে? যেন সে মানুষজনদেরকে ট্রিটমেন্ট দিতে পারে, মানুষজনদেরকে চিকিৎসা সেবা দিতে পারে। ঠিক কিনা কথাটা? তাহলে মানুষ যখন মেডিসিন নিয়ে পড়াশোনা করবে, মানুষ যখন মেডিসিন নিয়ে স্টাডি করবে, তখন এর উদ্দেশ্যটা হবে কেন সে করলো, যেন সে মানুষকে ট্রিটমেন্ট দিতে পারে। তাহলে যেন সে, তাহলে সো দ্যাট সে, নূরজাহান কিন্তু একটা রমণী, তাহলে কি হবে? যেন সে কি করতে পারে? স্বাস্থ্য সেবা, চিকিৎসা সেবা দিতে পারে। সো দ্যাট শি, ক্যান হবে না কুড হবে? দেখে দিতে হবে, এই যে প্রেজেন্ট, তাহলে ক্যান হবে। শি ক্যান প্রোভাইড, যেন সে সরবরাহ করতে পারে মেডিকেল ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট, TREATMENT, ট্রিটমেন্ট। সো আর না লিখলেও চলবে, সো দ্যাট শি ক্যান প্রোভাইড মেডিকেল ট্রিটমেন্ট। সো এই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার উত্তর। মেডিসিন নিয়ে মানুষ কেন পড়াশোনা করে? তো এরকম হঠাৎ করে দু একটা একটু আনকোরা টাইপের আসে, মেডিসিন নিয়ে পড়াশোনা করা, সে গরিবদেরকে চিকিৎসা করতে পারে, গরিবদের সেবা করতে পারে, এগুলো বললেও হতো, হতো না তা না, কিন্তু এই ক্ষেত্রে আসলে মেডিসিন নিয়ে পড়াশোনা করছে চিকিৎসা সেবা দেওয়ার জন্য, মেডিকেল ট্রিটমেন্ট। ওকে, সো এরপরে চলে আসি আমাদের পরবর্তী এক্সাম্পল, চট্টগ্রাম বোর্ড 2023 এর কোশ্চেন। উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ। এখানে এক্সট্রা কোনো সেন্টেন্স নাই। আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করি, কেন করি, কি জন্য করি? সহজ কথা, মানুষ শারীরিক ব্যায়াম কেন করে ভাই? কারণ হচ্ছে সুস্থ থাকতে চায়, কারণ সে সুস্থ থাকতে চায়। তাহলে সো দ্যাট, যেন আমরা সুস্থ থাকতে পারি, সো দ্যাট আমরা, উই, পারি, ক্যান, ক্যান হবে না কুড হবে? আগের অংশ দেখে হবে, যেহেতু আগের অংশে টেক আছে, তাহলে এখানে ক্যান হবে। তাহলে সো দ্যাট উই ক্যান বি হেলদি, যেন আমরা স্বাস্থ্যবান হতে পারি। বোঝাই যাচ্ছে আগের একটা কোশ্চেনের সাথে মিলিয়ে এই কোশ্চেনটা করে ফেলা গেছে। ফলে প্র্যাকটিস করলে যে মানুষ পারফেক্ট হয়, এটা কিন্তু মূল বিষয়। কারণ আগে একটা কোশ্চেন এরকম সলভ করেছিলাম, তার সাথে মিলিয়ে বলে দিলাম উই ক্যান বি হেলদি। ওইখানে ছিল সকালে ঘুম থেকে ওঠা, আর এখন হলো শারীরিক ব্যায়াম করা। সবই তো মূল টার্গেট একটাই, স্বাস্থ্যবান হওয়া। ওকে, সো আমরা চলে আসতে চাই আমাদের পরবর্তী রুল, সেটা হচ্ছে ইন অর্ডার টু প্লাস ভার্বের বেস ফর্ম উইথ এ ভিউ টু প্লাস আইএনজি ফর্ম। যদিও পরীক্ষায় উইথ এ ভিউ টুই বেশি আসে, ইন অর্ডার টু হয়তোবা আসে না, বাট হঠাৎ করে এসে পড়লেও তো পড়তে পারে। জিনিস একটাই, শুধু পার্থক্য হলো ইন অর্ডার টু দিলে এখানে ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম হবে। আর উইথ এ ভিউ টু দিলে এখানে ভার্বের আইএনজি ফর্ম। সো একই কাহিনী, এখানে আইএনজি ফর্ম উইথ এ ভিউ টুর সাথে, আর এখানে বেস ফর্ম ইন অর্ডার টুর সাথে। তার মানে জিনিসটা কিন্তু একই। আমাদের পরীক্ষায় এটা বেশি আসে কারণ আমরা নর্মালি টু এর পরে ভার্বের বেস ফর্ম বসায় অভ্যস্ত, যে জন্য এটা দেওয়া হয়। বাট উইথ এ ভিউ টু খুবই কমন, যার পরে আসলে বেস ফর্ম বসে না, বসে হচ্ছে আইএনজি ফর্ম।
সো প্রথমত এই যে ইন অর্ডার টু বলি বা উইথ এ ভিউ টু বলি, যেটাই বলি না কেন, বাক্যটা আসলে একটা সিম্পল সেন্টেন্স হবে। প্রকৃতপক্ষে আমরা একটু আগে যে স্ট্রাকচারটা দেখেছি সো দ্যাট, এই সো দ্যাট ওয়ালা বাক্যটি ছিল কমপ্লেক্স, আর ওই কমপ্লেক্স বাক্যকে যদি আমি ট্রান্সফরমেশন করি সিম্পলে, তাহলে যেটা পাওয়া যায় সেটাই হলো এই ইন অর্ডার টু ভার্বের বেস ফর্ম অথবা উইথ এ ভিউ টু ভার্বের আইএনজি ফর্ম। অর্থাৎ জিনিস কিন্তু ওইটাই। জিনিস কোনটা? ওই যে একটু আগে যে বাক্যটা দেখেছি ওইটাই, শুধু এটা সিম্পল সেন্টেন্স, আর সো দ্যাট ওয়ালা বাক্যটা ছিল কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ আমাদের সলভিং সিস্টেমের মধ্যেও সিমিলারিটি থাকবে, বুঝাই যাচ্ছে। আমি কিন্তু এই জিনিসগুলো সাজিয়েছি শুধুমাত্র এই লক্ষ্য নিয়েই, যাতে আমরা খুব দ্রুত এই জিনিসগুলো শিখতে পারি এবং আমাদের মনের ভিতরে এটাকে পার্মানেন্টলি একেবারে স্টোর করে রাখতে পারি লাইফ টাইমের জন্য। অর্থাৎ সো দ্যাটের ক্ষেত্রে যেমন আমরা বলছিলাম কেন, কি জন্য, কি উদ্দেশ্য দিয়ে প্রশ্ন করব, এইখানেও কিন্তু আমরা কেন, কি জন্য, কি উদ্দেশ্য দিয়ে প্রশ্ন করব। আমাদের এখানে বের করতে হবে কোন ভার্বটার বেস ফর্ম হবে, অর্থাৎ এই যে কোন ভার্বটার বেস ফর্ম হবে, অথবা বের করতে হবে কোন ভার্বটার আইএনজি ফর্ম হবে। এই ভার্বটাই কিন্তু সেই ভার্বটা যেটা আমরা সো দ্যাটের সময় বের করেছিলাম। কেন, কি জন্য, কি উদ্দেশ্য দিয়ে প্রশ্ন করতে হবে, উত্তর হিসাবে একটা ভার্ব বের করতে হবে, মনে আছে? সেই ভার্বটাই কিন্তু এখানে আমরা ইউজ করব। তার মানে সিস্টেম সেই আগের মতোই। ওকে, এবার ভার্বের পরে কি হবে, অর্থাৎ ভার্বের পরে আমি আর কোন কোন ওয়ার্ড দিব, এটা অর্থ করে এক্সট্রা সেন্টেন্সের সাথে মিলিয়ে আমরা বের করব যে কোন কোন ওয়ার্ডটা দিলে আসলে বাকি অংশটা অর্থপূর্ণ একটা সেন্টেন্স তৈরিতে সাহায্য করে, সেটা দেখতে হবে। তাহলে এখন চলে আসি আমাদের এই স্ট্রাকচারটা অ্যানালাইসিস করা, যে আসলে স্ট্রাকচারের ভিতরে কি বলা হয়েছে। সো প্রথমত আমি উইথ এ ভিউ টুও পেতে পারি, ইন অর্ডার টুও পেতে পারি। আমি আবারও বলতেছি, উইথ এ ভিউ টু কিন্তু আমাদের পরীক্ষায় বেশি আসে, তার মানে এটাই পরীক্ষায় আসার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতেই পারে। সো যেটাই হোক না কেন আমাদের সিস্টেম তো একই, জিনিস তো একটাই, সেটা হচ্ছে এই যে অংশটা আছে, এই অংশটাকে আমরা প্রশ্ন করব কেন, কি জন্য, কি উদ্দেশ্য দিয়ে, একই কাজ। আমরা সো দ্যাটের সময় যা করেছি এখানেও তাই করব। সো দ্যাটের পরে ক্লজ লিখেছিলাম, এখানে ক্লজ লাগবে না, এখানে জাস্ট ভার্বের বেস ফর্ম বা ভার্বের আইএনজি ফর্ম থেকে বাকি অংশটা লিখব এবং উত্তর হিসেবে একটি ভার্ব বের করব। সেই ভার্বটাই হলো এটা, সেই ভার্বটাই হলো এটা। উইথ এ ভিউ টু থাকলে আইএনজি করে লিখবো, আর ইন অর্ডার টু থাকলে বেস ফর্মে লিখবো, এবং তারপরে এই ভার্বটি হবে আইএনজি বা বেস ফর্ম, পরের অংশটা অর্থ অনুসারে আসবে। আমার মনে হয় এইটা বুঝতে সমস্যা হবে না যারা সো দ্যাটটা খুব ভালো করে বুঝেছে। অর্থাৎ সো দ্যাট ওয়ালা বাক্যটি কমপ্লেক্স ছিল, তাই আমরা সো দ্যাটের পরে এই ভার্বটাকে দিয়ে একটা ক্লজ বানিয়েছিলাম। সেখানে সাবজেক্ট ছিল, হয়তো বা ক্যান বা কুডের কেউ একজন এসেছিল, এইভাবে বাক্য তৈরি করেছিলাম, ক্লজ তৈরি করেছিলাম। কিন্তু এটা তো একটা সিম্পল সেন্টেন্স, তাই এখানে ক্লজ হবে না, জাস্ট ওই ভার্বটাই সরাসরি বসবে, উইথ এ ভিউ টু হলে আইএনজি হয়ে বসবে, আর ইন অর্ডার টু হলে বেস ফর্ম আকারে বসবে। ওকে, এখন চলে আসি আমাদের একটা প্র্যাকটিস কোশ্চেন, দেখা যাক। আগের বাক্যটা যদি আবারও রাখি, হি স্টাডিড হার্ড উইথ এ ভিউ টু, তাহলে আমরা এখন কি করব? আমাদের সে আগের মতোই বের করতে হবে এই যে অংশটা আছে, এই অংশটাকে প্রশ্ন করব কেন সে কঠোর পড়াশোনা করলো, কি জন্য কঠোর পড়াশোনা করলো। উত্তর হচ্ছে জিপিএ 5 পাওয়ার জন্য, ধরি। তাহলে পাওয়া ইংরেজি কি? গেট। তাহলে ইন অর্ডার টু যদি দেওয়া হয় তাহলে দিতে হবে হচ্ছে গেট জিপিএ 5। আর যদি উইথ এ ভিউ টু দেওয়া হয় তাহলে দিতে হবে হচ্ছে গেটিং জিপিএ 5। কারণ উইথ এ ভিউ টুর পরে কি হয়? ভার্বের আইএনজি ফর্ম হয়। তাহলে উইথ এ ভিউ টুর পরে আমরা ভার্বের আইএনজি ফর্ম দেবো, উইথ এ ভিউ টু গেটিং জিপিএ 5 অথবা ইন অর্ডার টু গেট জিপিএ 5। একেবারে সহজ। সো দ্যাট যারা পারবে, আমার দৃঢ় বিশ্বাস ইন অর্ডার টু অথবা উইথ এ ভিউ টু তারা সঠিকভাবেই পারবে। এখন আমাদের প্র্যাকটিস করার পালা, যে বিগত বছরের বোর্ড কোশ্চেন গুলো কেমন প্রশ্ন ছিল। আমি আবারও বলি, উইথ এ ভিউ টুই কিন্তু পরীক্ষায় আসে, ইন অর্ডার টু কিন্তু পরীক্ষায় আসে না খুব একটা। তাহলে চট্টগ্রাম বোর্ড 2024 এসেছে কোনটা? ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স। তাহলে ফ্লোরেন্স নাইটিঙ্গেল একজন নার্স হতে চেয়েছিলেন। তাহলে তিনি কেন একজন নার্স হতে চেয়েছিলেন, কি জন্য নার্স হতে চেয়েছিলেন, কি উদ্দেশ্যে নার্স হতে চেয়েছিলেন? উত্তর একটাই ভাই, মানুষকে সেবা করার উদ্দেশ্যে। তার মানে কি? কাজটা কি? সেবা করা। তাহলে উইথ এ ভিউ টু, সেবা করে ইংরেজি কি? সার্ভ। তাহলে সার্ভিং হবে এখন, উইথ এ ভিউ টু সার্ভিং দা পিপল। তাহলে কেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল একজন নার্স হতে চেয়েছিলেন? মানুষকে সেবা করার জন্য, সার্ভিং দা পিপল। উইথ এ ভিউ টু আছে তাই আইএনজি হলো, আর উইথ এ ভিউ টু না থেকে যদি ইন অর্ডার টু থাকতো তাহলে হতো ইন অর্ডার টু সার্ভ দা পিপল অথবা উইথ এ ভিউ টু সার্ভিং দা পিপল। ওকে, পরবর্তী কোশ্চেনটা দেখি। পরবর্তী কোশ্চেন হচ্ছে সিলেট বোর্ড 2023 এর কোশ্চেন। জন ইজ ভেরি ইন্টারেস্টেড ইন ট্যুরিজম।
জন কিন্তু ট্যুরিজমে মানে পর্যটনে খুবই আগ্রহী, খুবই ইন্টারেস্টেড। হি ওয়ান্টস টু ভিজিট বাংলাদেশ। তাহলে তিনি বাংলাদেশ ভিজিট করতে চান, তিনি বাংলাদেশ ভ্রমণ করতে চান উইথ এ ভিউ টু। কেন চান? কি জন্য চান? তিনি যেহেতু ট্যুরিজমে ইন্টারেস্টেড, তাহলে তিনি কেন বাংলাদেশ ভ্রমণ করতে চান? উদ্দেশ্য হচ্ছে দর্শনীয় জায়গাগুলো দেখা, বাংলাদেশের সৌন্দর্য দেখা। কেন চান? সৌন্দর্য দেখতে, বাংলাদেশের সৌন্দর্য দেখতে, বাংলাদেশের সৌন্দর্য অবজার্ভ করতে, এটাও হতে পারে। তাহলে উইথ আ ভিউ টু আমরা অবজার্ভ শব্দটা দেই, তাহলে সুন্দর হবে অবজার্ভিং দ্য ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য, ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ। আশা করি বুঝতেই পারতেছি, মানুষ যখন ট্যুরিজমে ইন্টারেস্টেড হয়, তখন সে আসলে এই প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করেই কিন্তু আসলে বেশি, বেশি দেখতে চায় বিভিন্ন এলাকা। তো সে যেহেতু বাংলাদেশ ভিজিট করতে চায়, কারণ হচ্ছে সে হচ্ছে বাংলাদেশের সৌন্দর্যটা অবজার্ভ করতে চায় সেই কারণে। ঠিক আছে? ওকে। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে ঢাকা বোর্ড ২০২৩ এর কোশ্চেন। মাই ব্রাদার উইল কাম টু রাজশাহী। আমার ভাই রাজশাহী আসবে ফ্রম ঢাকা, ঢাকা থেকে আসবে। এক্সট্রা সেন্টেন্স কিন্তু গুরুত্বপূর্ণ, বি কেয়ারফুল। আমার ভাই ঢাকাতে আসবে রাজশাহী থেকে। সো আই হ্যাভ টু গো টু স্টেশন। সুতরাং আমাকে অবশ্যই হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এটা বাধ্যবাধকতা বুঝায়। তাহলে আমাকে অবশ্যই গো টু স্টেশন, স্টেশনে যেতে হবে উইথ এ ভিউ টু। কেন যেতে হবে? কি জন্য যেতে হবে? কি উদ্দেশ্যে যেতে হবে? বোঝাই যাচ্ছে আমার ভাই যেহেতু আসবে, তাকে রিসিভ করার উদ্দেশ্যে যেতে হবে। তাহলে আমরা বলবো উইথ এ ভিউ টু রিসিভিং হিম। RECEIVING, রিসিভিং হিম। তাকে রিসিভ করার জন্য আমাকে অবশ্যই স্টেশনে যেতে হবে। আশা করি আমাদের এই সেন্টেন্স কম্পিউটিং পার্ট 2 এর সবগুলো রুল ঠিকমতো বুঝতে পারছি। এখন কাজ হচ্ছে এই রুলের যে বিগত বছরের কোশ্চেন গুলো এসেছে বিভিন্ন বোর্ডে, বিভিন্ন কলেজে অথবা কোনো বইয়ে যে প্র্যাকটিস কোশ্চেন গুলো আছে, এই ৪ টি রুল আমরা শিখলাম। একটি হচ্ছে সো দ্যাট, একটি হচ্ছে টু অথবা ইনাফ টু, একটি হচ্ছে সো দ্যাট এবং আরেকটি হচ্ছে হলো ইন অর্ডার টু অথবা উইথ এ ভিউ টু। এই যে আমরা স্ট্রাকচার ৪ টি শিখেছি, এই ৪ টি দিয়ে যতগুলি প্রশ্ন এসেছে এখনই সলভ করে ফেলেন, যাতে এই রুল দিয়ে কোনো কোশ্চেন আসলে আর কখনোই ভুল না হয়। আমার বিশ্বাস এইভাবে সেন্টেন্স কম্পিউটিং আপনি কখনোই শেখেননি। কারণ আমাদের এই সেন্টেন্স কম্পিউটিং সহ গ্রামারের এই আলোচনার মূল লক্ষ্যই হচ্ছে এমনভাবে গ্রামার শেখা যেভাবে কেউ কখনোই শেখায়নি। দেখা হবে আমাদের পরবর্তী লেকচারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। অবশ্যই, অবশ্যই প্রচুর প্র্যাকটিস করতে হবে বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। দেখা হচ্ছে পরবর্তী লেকচার 3 নিয়ে। সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।